আইন শৃঙ্খলার যথাযথ অ্যাক্টিভিটি থাকলে চাঁদাবাজ তো থাকতেই পারে না। এটা ব্যবসার জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, নৈতিকভাবে ক্ষতি এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটা অন্যতম কারণ। আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব। আমরা ইনসাফে বিশ্বাস করি, কোনো বৈষম্য পার্থক্য আমরা বিশ্বাস করি না। এটা আমাদের আদর্শের শিক্ষা। গণতান্ত্রিক প্রতিটি আন্দোলনে আমি মাঠে ছিলাম এবং হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন প্রতিটি অধ্যায়ে, প্রতিটি পর্যায়ে মাঠে থেকে দায়িত্ব পালন করেছে। আপনি যে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি শতভাগ নিশ্চিত হয়েছে এখন পর্যন্ত, বা নিশ্চিত করা যাবে? সংক্ষেপে বলতে গেলে এখনও সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। ফলে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য 3 থেকে 4টা জরুরি শর্তের মধ্যে একটা হচ্ছে অস্ত্র উদ্ধার, 2 নম্বর হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, 3 নম্বর হচ্ছে সবার সাথে সম আচরণ। অন্যের স্বাধীন মত প্রকাশ করার স্বাধীনতা, এটা হলো বড় স্বাধীনতা। এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ইনোভাটক্স জনতার ইশতেহারে। আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এবং চাকসুর সাবেক ভিপি, বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত ঢাকা 10 আসনে যিনি সংসদ সদস্য পদে লড়বেন, জনাব অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার। চলুন পরিচয় করিয়ে দিচ্ছি। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আপনার আসসালাম। মাধ্যমে দর্শক শ্রোতা সবাইকে সালাম। আপনাকে পেয়ে আমরা খুবই আনন্দিত, বিশেষ করে আপনি ঢাকা 10 আসনে নির্বাচন করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের টিকিটে। ঢাকাকে নিয়ে নানান রকম গুঞ্জন থাকে, ঢাকাকে নিয়ে নানান রকম গল্প থাকে। ঢাকা বাংলাদেশের রাজধানী। ঢাকাকে যদি উন্নয়ন ঘটানো যায় প্রকৃত অর্থে, ঢাকার প্রকৃত ডেভেলপমেন্ট যদি সাধন করা যায়, তাহলে বলা যায় যে ধীরে ধীরে সেই ডেভেলপমেন্টের ছোঁয়া বাংলাদেশে আনাচে কানাচে ছড়িয়ে পড়বে। এবং ঢাকার মধ্যেও ঢাকা 10 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আসন, সেই জায়গাতে আপনি বাংলাদেশ জামায়াতের টিকিটে নির্বাচন করছেন। আপনাকে নিয়ে মানুষের ব্যাপক আগ্রহ আছে, জানার ইচ্ছা আছে। এর আগে আপনি চাকসুর ভিপি ছিলেন। সব কিছু নিয়েই ছাত্র সমাজ থেকে শুরু করে আমি বলব যে একদম আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে ঢাকা 10-এর যে টেরিটরি, এখানে নিউ মার্কেট আছে, এখানে কলাবাগান আছে, এখানে কামরাঙ্গীরচর, হাজারীবাগ, হ্যাঁ, এই ধানমন্ডি যে এরিয়াগুলো, সবারই একটু আগ্রহ আছে যে জামায়াত কাকে টিকিট দিল। আমরা গল্পগুলো শুনতে চাই। আপনি এই আসন নিয়ে কী পরিকল্পনা করেছেন, কী ইশতেহার রয়েছে, কীভাবে আপনি ঢাকা 10কে বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের 300 আসনের মধ্যে একটি উন্নত আসনে, একটি উন্নত জায়গায় পরিণত করবেন, সে গল্পগুলো শুনবো। শুরুটা একেবারে ছোটোবেলা দিয়ে শুরু করতে চাই। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম কুমিল্লা জেলার মুরাদনগর থানার পাহাড়পুর গ্রামে, আচ্ছা, এবং সেখানে আমার বেড়ে ওঠা। কত সালে জন্মগ্রহণ করেছিলেন? 1953 সালে। আচ্ছা, অনেক সিনিয়র সিটিজেন আপনি। জি। আচ্ছা, স্কুল কলেজ কুমিল্লাতে ছিল? আমি আমার প্রাইমারি স্কুল কেটেছি আমার গ্রামের স্কুলে। হুম। আমার বাবা সেই স্কুলের গভর্নমেন্ট চেয়ারম্যান ছিলেন, তার প্রতিষ্ঠিত স্কুল। আচ্ছা। আমি প্রাইমারি এডুকেশন আমার সেখানেই শেষ হয়। হুম। আমি ক্লাস 4 পর্যন্ত আমাদের প্রাইমারি স্কুলে পড়ি। পরবর্তীতে হায়ার এডুকেশনে ঢোকার জন্যে আমি নোয়াখালী জিলা স্কুলে অ্যাডমিশন নিই। আচ্ছা। এটা বিচিত্র জীবন। নোয়াখালী জিলা স্কুলে 5-6 2 বছর পড়াশোনা করি। সেখান থেকে রেজাল্ট কমপ্লিট করে আমি পরবর্তীতে ঢাকা সরকারি বিজ্ঞান কলেজে পড়াশোনা করি। আচ্ছা। সরকারি বিজ্ঞান কলেজেই আমার এসএসসি এবং এইচএসসি আমি উত্তীর্ণ হই। পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স আমি সম্পন্ন করি। আচ্ছা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেখাপড়ার পর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করি। আচ্ছা আচ্ছা, এবং সেই সূত্রে আপনি এই মুহূর্তে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনার বর্ণাঢ্য ছাত্র রাজনীতির ইতিহাস রয়েছে। আপনি ইসলামী ছাত্র শিবিরের সাথে কখন জড়িত হয়েছেন? আমি অ্যাকচুয়ালি শিশুকালে খেলাঘর নামক সংগঠনে জড়িত ছিলাম। আপনারা জানেন যে মানে ছাত্র ইউনিয়ন কমিউনিস্ট পার্টির ব্লেজিং প্রাপ্ত শিশু সংগঠন খেলাঘর। আচ্ছা।
তো কোনো এক পর্যায়ে আমি ছাত্র ইউনিয়ন কর্মী হয়ে যাই অ্যাক্টিভলি, স্কুলে থাকাকালীন? স্কুল থাকাকালীন সময়ে আর কি। হ্যাঁ হ্যাঁ। এবং পরবর্তীতে কম্পারেটিভ স্টাডির মাধ্যমে ইসলামের শ্রেষ্ঠত্ব আমার কাছে যখন প্রমাণ হয়, অ্যাজ মুসলিম যুবক হিসাবে আমি তখন উদ্বুদ্ধ হই এবং আকৃষ্ট হয়ে ইসলামী ছাত্র শিবিরে আমি যোগদান করি। এটাও কি স্কুলে থাকাকালীন সময়ে? না, এটা পরে কলেজের পরে। আচ্ছা আচ্ছা। এরপরে আমি বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম। সেই সময় চাকসুর নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি বিপুল ভোটের ব্যবধানে চাকসুর ভিপি নির্বাচিত হই এবং সেখানে ইসলামী ছাত্র শিবির ফুল প্যানেলে ল্যান্ডস্লাইড ভিক্টরি অর্জন করে। কত সালে? ছাত্র 80-81 সেশনে, 1980-81 সেশনে ছাত্রছাত্রীদের অভাবনীয় সাড়া এবং সাফল্যের পেছনে তাদের অবদান। কিন্তু সময়টা তো আপনাদের জন্য খুব বেশি স্মুথ ছিল না। না, খুবই কঠিন সময় ছিল। মাত্র 3 বছর, শিবিরের প্রতিষ্ঠা হয়েছে 1977 সালের 6 ফেব্রুয়ারি। জি। 78, 79, 80। তাই এই 3 বছরের ব্যবধানে যারা শিবিরের অগ্রযাত্রাকে পছন্দ করেনি, যারা তার অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে, তারা বিভিন্নভাবে অপপ্রচার চালিয়েছে এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করে তার গতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এর ব্যতিক্রম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়নি। বিশেষ করে নির্বাচনের ঢামাডোল যখন বেজেছে, ছাত্র শিবিরের নেতৃত্বের চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য এবং পারফরমেন্সের কারণে তারা বুঝতে পেরেছে যে সাধারণ ছাত্ররা একটু ব্যতিক্রম ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা। বিশেষ করে ছাত্র নেতৃত্বের উপর একটু দায়িত্ব থাকে, আপনি জানেন। হল সংসদগুলো, চাকসু, এখানে একটা মানে বড় রকমের অনিয়ম ছাত্রদের কাছে ধরা পড়েছে। হলে বরাদ্দ পায় কিন্তু সিটের দখল পায় না। এখানে কতিপয় সংসদ সদস্য যারা ইনফ্লুয়েন্স খাটিয়ে ছাত্রদের এই অধিকার থেকে তারা বঞ্চিত করেছে। ডাইনিং হলে খাওয়ার জন্য তারা পেমেন্ট দেয়, আমরা পেমেন্ট দেই, সেখানেও দেখা গেলো যিনি এই দায়িত্ব পালন করেন সেখানে নিম্নমানের খাবার। অ্যানুয়াল যে সমস্ত অ্যাক্টিভিটি আছে, স্পোর্টস, কালচারাল ফাংশন, এই সব কিছুর মধ্যে দেখা গেলো যে ছাত্রদের প্রত্যাশা অনুযায়ী সেখানে কোনো রকমের অনুষ্ঠান সম্পন্ন হয় না। পুরস্কার বিতরণের ক্ষেত্রে দেখা গেছে নিম্নমানের পুরস্কার দেয়। সব মিলিয়ে ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে সৎ নেতৃত্ব না থাকার কারণে তারা এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, তখন তাদের মধ্যে অভিব্যক্তি এটা স্পষ্টভাবে ফুটে উঠেছে, তারা চেঞ্জ দেখতে চায়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে তারা সেই সংগঠন মনে করে যে তাদের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হতে পারে। এই বিবেচনায় যখন নির্বাচন ঘনিয়ে আসে, মোটামুটি সব দল একত্র হয়ে ব্যাপকভাবে হামলা করে শিবিরের উপরে। দিনটি ছিল শুক্রবার। আমরা সবাই জুমার নামাজে যাই। তারা প্রতিটি হলে তারা ধ্বংসযজ্ঞ চালায়। 65টা রুমের আসবাবপত্র, ছাত্রদের বই পুস্তক, কাপড় চোপড়, ইভেন তাদের সার্টিফিকেট, মূল্যবান জিনিস সেগুলি পুড়িয়ে দেয়। 65টা রুম পুড়িয়ে দেয় এবং প্রতিবাদ করতে গেলে 24 জন গুলিবিদ্ধ হয়। আমি নিজেও সিরিয়াসলি আহত হই। বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায় 1 মাসের জন্যে এবং ক্যাম্পাস খালি হয়ে যায়। আমরা শূন্য হাতে এক কাপড়ে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসি, যার কাপড়ে যেটা ছিল মসজিদ থেকে এসে। চতুর্দিকে আগুন। এখানে প্রশাসন সেই সময় এই ধ্বংসযজ্ঞ ঠেকাতে ব্যর্থ হয়। 24টা ছেলের মধ্যে 23টা ছেলেই হসপিটালে ভর্তি হয়ে চট্টগ্রাম মেডিকেলে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসার মাধ্যমে তারপরে আরোগ্য লাভ করে। কারো চোখ নষ্ট হয়ে যায়, কারো কান নষ্ট হয়ে যায়, এভাবে ব্যাপকভাবে হতাহতের ঘটনা ঘটে। তারা ভেবেছিল যে মানে মারাত্মকভাবে আক্রমণের মাধ্যমে এই মেসেজ ছাত্রদেরকে দেওয়া যে যদি তোমরা শিবিরকে ভোট দাও বা সম্পর্ক রাখো শিবিরের সাথে, তাহলে তার পরিণতি হবে এইটা। এটা ছিল মেসেজ। কিন্তু হিতে বিপরীত হয়ে যায়। সাধারণ ছাত্রছাত্রীরা এই জুলুমকে বরদাস্ত করেনি। তারা এই যে জুলুম হয়েছে এটা তারা প্রত্যক্ষ করেছে। আমরা তাদের সহপাঠী, ক্লাসে একসাথে ক্লাস করি, ডিপার্টমেন্টে পড়াশোনা করি, সেমিনারে যাই, বিভিন্ন কালচারাল ফাংশনে অ্যাটেন্ড করি, টিভিতে ডিবেট করি। তারা সবচেয়ে ভালো আমাদের জন্য পরিচিত ব্যক্তি, তারা চিনে। তাদের কাছে কোশ্চেন ছিল যে অপরাধটা কী ছিল। যদি শিবির করে অপরাধ হয় তাহলে ভর্তিকালীন সময়েই যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
স্ক্রিনিং করে যে এই দলের কোনো ছাত্রকে ভর্তি দেব না, এরকম যদি এরকম সিদ্ধান্ত হইতো তাহলে কোনো কথা ছিল না। কাজে এমন কোনো বার তো বিশ্ববিদ্যালয়ে আইনে ছিল না, সব দল সংগঠন করতে পারে। দুর্ভাগ্যের বিষয় যে তারা সরকারি দলের একটা অংশকেও তারা ম্যানেজ করে এই তুলকালাম কাণ্ড করে। আমরা বাধ্য হয়েই শহরে চলে আসি। 1 থেকে 1.5 মাস পর আবার ক্যাম্পাস খুলে, এবং সেই ক্যাম্পাসে আমরা শূন্য হাতে রিক্ত হাতে গিয়ে হাজির হই। আল্লাহর কি মেহেরবানি, নির্বাচনী শিডিউল আবার ঘোষণা হয়। সাধারণ ছাত্রছাত্রীদের জুলুমের প্রতিকার করে ব্যালটের মাধ্যমে তারা বিপুলভাবে ভোট দিয়ে শিবিরকে বিজয়ী করে। চাকসুতে ল্যান্ডস্লাইড ভিক্টরি হয়। হল সংখ্যক দলিত একটা হল ছাড়া সব হলে আমরা মেজরিটি নিয়ে আমরা উইন করি। এবং এর ম্যান্ডেট পাওয়ার পর আমাদের পুরো সময়টা স্মুথ যায়নি। তারা বিভিন্ন অ্যাক্টিভিটিতে ঝামেলা করেছে, কিন্তু সাধারণ ছাত্র সমাজ আমাদেরকে সাহস জুগিয়েছে, পাশে থেকে প্রতিহত করেছে। যার জন্য আমরা যখন একাডেমিক ইয়ার কমপ্লিট করি তখন দেখা গিয়েছে যে প্রত্যেকটা হল সংসদের যে অ্যানুয়াল স্ট্যাটিউটরি ফাংশন থাকে সমস্ত অ্যাক্টিভিটি কমপ্লিট। যেমন কালচারাল কম্পিটিশন থাকে, প্রতিটি হলে কালচারাল কম্পিটিশন স্মুথলি হয়েছে। স্পোর্টস অ্যান্ড গেমস, প্রত্যেকটা হলের স্পোর্টস অ্যান্ড গেমস প্রপারলি হয়েছে। বার্ষিকী বের হয় সেখান থেকে, অ্যানুয়াল ম্যাগাজিন, সেটাও দেখা গেলো বিফোর দি টাইম আমরা ম্যাগাজিন উপহার দিয়েছি ছাত্রছাত্রীদের হাতে। এভাবে যত রকমের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ছাত্র সংসদের থাকে টোটাল অ্যাক্টিভিটি কমপ্লিট হয়েছে বিফোর দি টাইম। নট অনলি দ্যাট, সেই সংসদের সময় আমাদের পয়সা বেঁচে যাওয়ার কারণে আমরা সাধারণ ছাত্রদের মধ্যে ব্যাপকভাবে স্টাইপেন্ড প্রচলন করেছি। ছাত্র শিবির স্ট্যাটিউটরিভাবে এখানে কোনো নাক গলায়নি, তার দলের লোক হলেও বিশ্ববিদ্যালয়ের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং কনসার্ন টিচারকে দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। তারা বেছে বেছে মেধাবী ছাত্রদের, যারা রেগুলার স্টাইপেন্ড পায় না, তার পরবর্তী আরও প্রত্যেক ডিপার্টমেন্টে 20-25 জন ছাত্রকে আমরা স্টাইপেন্ড দিয়েছি চাকসুর ফান্ড থেকে। এখনও যারা বেঁচে আছে তারা এটা মনে রাখে, এটা এক্সট্রা, এর ইতিহাসে নজিরবিহীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। আর কোনো সংসদ আগেও দেয় নাই, পরেও দেয় নাই। ফলে ছাত্ররা আমাদের জন্য দোয়া করেছে এবং পরবর্তী যথারীতিভাবে সংসদের কার্যক্রম আমরা সুন্দর সমাপ্ত করেছি এবং ছাত্রদের ব্লেজিং নিয়ে, দোয়া নিয়ে আমরা সেখান থেকে কাজ সমাপ্ত করেছি। মার্শালও না হলে, এরশাদ সাহেবের মার্শাল না হলে পরবর্তী নির্বাচন যেটা আসছিল সে নির্বাচনেও কিন্তু ছাত্র শিবিরের সম্ভাবনা ছিল বিপুলভাবে বিজয়ী হয়ে যাওয়ার। এটা আপনি চমৎকার একটা নজির উপস্থাপন করেছেন নিশ্চয়ই, যেমনটি আপনি বললেন যে আসলে বেঁচে যাওয়া টাকা আপনি আবার শিক্ষার্থীদের মাঝে স্টাইপেন্ড আকারে দিয়ে আসছেন। নট অনলি দ্যাট, ধর্মী রিলিজিয়াস হারমোনির ক্ষেত্রে এই প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন সম্ভ্রান্ত হিন্দু ছেলে, তার বাবা সিলেট বারের মেম্বার পূর্ণেত কুমার রায়, আমাদের ম্যাথমেটিক্সের ফার্স্ট বয়, তাকে আমরা নমিনেশন দেই এবং সাকসেসফুলি হিন্দু ধর্মের ধর্মীয় অনুষ্ঠানাদি সে সুন্দরভাবে করে চাকসুর সহযোগিতায়। পরের বার নমিনেশন দিয়েছিলাম আমরা, এরপরে যে ইলেকশনটা হতে পারেনি, সুকুমল বড়ুয়া, বৌদ্ধবিহার সমিতির বাংলাদেশের প্রেসিডেন্ট, তিনি বর্তমানে বেগম খালেদা জিয়ার অ্যাডভাইজার ছিলেন জাতীয়তাবাদী দলের, এখনও আছেন। তো রিলিজিয়াস হারমোনির এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে। আমরা বিশ্বাস করি যারা নাগরিক, দলমত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে সবাই নাগরিক। কাজেই বিশ্ববিদ্যালয়ের সব ফেসিলিটি প্রতিটি ছাত্রছাত্রী যেভাবে পাবে তারাও পাবে। কাজে আমরা সেখানে হারমোনিয়াস রিলেশনও দেখেছি, ধর্মীয় রিলেশনও দেখেছি এবং এটা এস্টাবলিশ করতে আমরা সক্ষম হয়েছি এবং এটা এখনও উজ্জ্বলভাবে লেখা আছে চাকসুর ইতিহাসে। এবং এই যে ঘটনাটি আপনি চাকসুতে আপনি যেমন ধর্মীয় সম্প্রীতির নজির স্থাপন করেছেন, সেটি কিন্তু আজকের প্রেক্ষাপটে আপনার নির্বাচনী আসনেও কিন্তু একটা প্রভাব নিশ্চয়ই পড়বে বলে আমি বিশ্বাস করি। কারণ আপনার নির্বাচনী আসনে সেখানে একটা বড় অংশ রয়েছে হাজারীবাগে, যারা হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। আপনাদের চাকসু নির্বাচনের যে মেয়াদকাল ছিল 1980 এবং 81-র কথা আপনি যেমনটি বললেন যে এর পরের নির্বাচনটি হয়নি। আমরা দেখলাম সম্প্রতি যে নির্বাচন হলো, ইব্রাহিম রনি যেখানে ভিপি পদে নির্বাচিত হয়েছে বিপুল ভোটে। আপনার সময় থেকে সেই 80-81 থেকে 2025 একটা দীর্ঘ সময়, এই দীর্ঘ সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবির আর কখনো চাকসুতে আসতে পারে নাই। এই গ্যাপটা কেন? অ্যাকচুয়ালি
2089 সালে একটা নির্বাচন হয়েছিল। শিবির সেখানে প্যানেল দিয়েছিল, হামিদ মনসুর হামিদ প্যানেল। সর্বদলীয় প্যানেল হওয়ার কারণে তারা দলীয়ভাবে উইন করলেও তারা প্র্যাকটিক্যালি তারা দলীয় অস্তিত্বকে তারা বিলীন দিয়ে এক হয়েছে শিবিরের বিরুদ্ধে। আচ্ছা, কাজেই শিবির সে অর্থে হারে নাই। ভোটের রাজনীতিতে তারা কম বেশি ভোট পেয়েছে, কিন্তু সাধারণ ছাত্রদের ভালোবাসার বিবেচনায় শিবিরের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং ভালোবাসা ছিল, যার জন্য এই সর্বশেষ মুহূর্ত পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিবির তার সম্মানের সাথে পজিশন নিয়েছিল। একটাই নির্বাচন হয়েছে, আচ্ছা। এরপরে আর কোনো ইলেকশন হয়নি। এরপর আপনি পেশাগত জীবনে চলে আসলেন। আমি পরবর্তী সময়ে ঢাকা চলে আসি এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে LLB ডিগ্রি অর্জন করি এবং কিছুদিন প্রাইভেট জব করি। এরপরে আমি আইন পেশায় নিয়োজিত হই এবং প্রথমে ঢাকা বারের মেম্বার হই, পরে সুপ্রিম কোর্ট বারের মেম্বার হই। আমি নিয়মিত একজন প্র্যাকটিশনার এবং এই পেশাতেই আমি এখন ব্যাপৃত আছি। জসিম ভাই, আপনি যখন চাকসুতে ভিপি পদে নির্বাচিত হলেন, তখন কি আপনার মধ্যে কোনো একটা প্রতিশোধ স্পৃহা কাজ করে নাই? যেহেতু মাত্র কিছুদিন আগেই তারা আপনাদের থাকা জায়গাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিল, সেই জায়গাতে একটা প্রতিশোধ নেবার একটা মানসিকতা, যেটা আমাদের হিউম্যান নেচার আসলে, সেই জিনিসটা কি কাজ করে নাই? হ্যাঁ, অবশ্যই সেটা কাজ করেছে। তবে আমার চেয়ে বেশি উত্তেজিত ছিল আমার জনশক্তি, যারা সাফার করছে, আহত হয়েছে, জি জি, তাদের বই পুস্তক সার্টিফিকেট সব কিছুই পড়াই দিয়েছে। তাদের মধ্যে এই ক্ষোভটা ছিল সবচেয়ে বেশি এবং সাধারণ ছেলেরাও এই ক্ষোভকে সমর্থন করেছে, যেন এটা লিগাল। কিন্তু আল্লাহ রসুলের জিন্দিগির দিকে যখন তাকাই, ইসলাম বিজয়ের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে একটা জেনারেল অ্যামনিস্টি ঘোষণা করছেন, মাফ করে দিয়েছেন দুশমনদেরকে। বৃহত্তর ব্লাডশেড, সংঘাত সংঘর্ষ এড়ানোর জন্য সম্প্রীতির স্বার্থে আল্লাহ রসুল যেটা করছেন, এটা আমাদের খুব দাগ কাটছে। যার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ে সহাবস্থানের জন্যে, শান্তিপূর্ণভাবে লেখাপড়ার পরিবেশ ঠিক রাখার জন্যে এবং অল্প কয়েকজন অপরাধীর কারণে সাধারণ ছাত্ররা যেন সাফার না করে, সেই স্বার্থে আমরা সংঘাতের পথ পরিহার করি এবং জেনারেলি আমরা এই মনের থেকে তাদের ক্ষমা করে দেই এবং এটা ডিক্লেয়ারই করি, আমরা ক্ষমা করে দিলাম বিশ্ববিদ্যালয়ের শান্তির জন্যে, সাধারণ ছেলেদের লেখাপড়া এনভায়রনমেন্টটা যেন হ্যাম্পার নয় সেই জন্যে, এবং ইসলামের মহত্ব শিক্ষা সেই কারণে। যদি তোমরা এই মহত্বকে গ্রহণ করো গ্ল্যাডলি, লেখাপড়া করে এখান থেকে ডিগ্রি নিতে আর কোনো বাধা নেই। কিন্তু যদি তারপরেও তোমরা অন্যায় কাজ করো, তাহলে আমরা কিন্তু কঠোরভাবে তা মোকাবেলা করব। তো আলহামদুলিল্লাহ আমাদের ক্ষমা সাধারণ ছেলেরা অ্যাপ্রিসিয়েট করেছে, ওরাও কিছুটা এখান থেকে লেসন নিয়েছে। আর ডিউরিং দিস পিরিয়ড আর কোনো রকমের অ্যাক্টিভিটি করে নাই। যদিও পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সমালোচনা এই জাতীয় কাজ হয়েছে, কিন্তু সশস্ত্রভাবে হামলা করে নির্মূল করে দেওয়ার জন্য যে তাদের পরিকল্পনা, এই পথে তারা আর আগায় নাই। এবং অনেক সাধারণ ছেলে এটা অ্যাপ্রিসিয়েট করেছে, শিক্ষকরা অ্যাপ্রিসিয়েট করেছেন, কর্মচারীর অফিসার্স অ্যাসোসিয়েশন লোকেরা আমাকে এসে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, সেলিব্রেট করছে। বিশ্ববিদ্যালয়টা শান্তি ফিরিয়ে দিলেন। এটা অশান্তি আমরা অপেক্ষা করছিলাম, যেটা যে কোনো রকম একটা ভায়োলেন্স হতে পারে। আলহামদুলিল্লাহ এটা সুফল আমরা পেয়েছি এবং আল্লাহ আখিরাতে আমাদেরকে যাজা দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার এই পেশায় আপনি এখন পর্যন্ত লড়েছেন, ফাইট করেছেন, এমন সবচাইতে মানে ইন্টারেস্টিং কোনো গল্প কি আপনি আমাদের সাথে শেয়ার করতে চান? যে দুইটা গল্প তো শেয়ার করার মতোই। একটা হচ্ছে আমি লাস্ট 21 ইয়ার্স সৌদি এমবেসির লিগাল অ্যাডভাইজার ছিলাম, বাংলাদেশের রাজ্যিক দূতাবাস তার লিগ্যাল অ্যাডভাইজার ছিলাম। এই সময়ের মধ্যে ডিপ্লোম্যাট খালাফ মার্ডার হয়, জি, এবং এই মার্ডার কেসের কারণে বাংলাদেশের উপর একটা ব্লেম আসে সৌদি মানে রাজ পরিবার থেকে, সরকার থেকে, জি, যে তার ডিপ্লোম্যাটকে হত্যা করা হয়েছে। হ্যাঁ, এবং খুব ক্রুশিয়াল পজিশন হয়ে যায় বাংলাদেশের। জি, তখন অ্যাম্বাসেডর ছিলেন মিস্টার বোসাইরি। তো আমার জন্য চ্যালেঞ্জিং ছিল এই সিচুয়েশন ওভারকাম করা, কারণ এখানে বাংলাদেশের ইমেজের প্রশ্ন। আমার 30 লক্ষ নাগরিক সৌদি আরবে চাকরি করে, হ্যাঁ, এবং সরকার এতটাই ক্ষুব্ধ হয়ে যায় যে যেই দেশ আমার
ডিপ্লোম্যাটকে নিরাপত্তা দিতে পারে না, সেই দেশের সাথে আমার রিলেশন তো স্বাভাবিক হওয়ার কোনো কারণ নেই। এবং বিভিন্ন মিডিয়ায় এর প্রচার এমনভাবে হয়েছে যে পরবর্তী সময়ে আমি রাত দিন খেটে এটা আন্ডারস্ট্যান্ডিং বুঝাতে চেয়েছি, এটা ইনসিডেন্ট, বিচ্ছিন্ন ঘটনা, এটা দেশের মানুষের অভিপ্রায় নয়, এটা ইনসিডেন্ট। জি। খালাফ মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন, সেখানেই সন্ত্রাসীরা, ছিনতাইকারীরা তার কাছে টাকা পাবে মনে করে তাকে হত্যা করছে। জি। আমি এই মামলাটা পুরাটা রাষ্ট্রের পক্ষে অ্যাটর্নি জেনারেলের সাথে লড়াই করেছি। দীর্ঘদিন পর্যন্ত এই মামলা লড়াই হয়েছে। নিম্ন আদালতে আমরা উইন করেছি, উচ্চ আদালতও উইন করেছে, আপিলে শাস্তি হয়েছে কয়েকজনের যারা মার্ডার করেছে, এবং সরকার শান্ত হয়েছে, সৌদি গভর্নমেন্ট, যে না, তার খুনিদের বিচার হয়েছে। ইট ওয়াজ এ ভেরি চ্যালেঞ্জিং ইস্যু। আরও এরকম প্রাইভেট ইস্যু আছে, কোম্পানি ম্যাটার আছে, সেগুলির অভিজ্ঞতা তো তিক্ত। যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়ার প্ল্যান্ট আমেরিকা করতে আসছিল, আচ্ছা। সোলার পাওয়ার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সোলার পাওয়ার প্ল্যান্ট কক্সবাজারের 1000 একর জায়গা নিয়ে তারা উদ্যোগ নেয় করার জন্যে। আমার ল ফার্ম জসিমউদ্দিন সরকার অ্যাসোসিয়েটস এটার অ্যাপয়েন্টেড ল ফার্ম ছিল। সান এডিসন হচ্ছে আমেরিকান কোম্পানি, বাংলাদেশে জয়েন্ট কোলাবোরেশন তারা করতে আসছিল। 1000 একর জমি অ্যাকোয়ার করা ছোটোখাটো ঘটনা না, অনেক বড় ঘটনা। টেকনা হয়েছিল প্রজেক্ট এরিয়া, জি। 200 মেগাওয়াট সোলার পাওয়ার। ডিপিডিসি, ল্যান্ড মিনিস্ট্রি, লোকাল গভর্নমেন্ট, অনেক ইস্যু আছে। তো আমরা সেসব ইস্যুকে অ্যাড্রেস করেছি, সহযোগিতা করেছি, এবং এখানেও অনেক ব্যাক পেতে হয়েছে। ল্যান্ড মিনিস্ট্রির অ্যাপ্রুভাল পাওয়া, ডিপিডিসির অ্যাপ্রুভাল পাওয়া, এবং লোকাল ডিস্ট্রিক্ট কমিশনের অ্যাপ্রুভাল পাওয়া, ল্যান্ড অ্যাকুইজিশনে যে সমস্ত লোকাল পলিটিক্যাল এলিট আছে, আপনারা জানেন সে এলাকাটা বিশেষ দল নিয়ন্ত্রণ করত, সেখানে ভূমিকা রাখা তো খুব টাফ হয়েছে। তো দিনের শেষে কিন্তু আমরা প্রায় অনেক দূর এগিয়ে গিয়েছিলাম। তো সেখানে বার্মা থেকে রোহিঙ্গারা আসার পর পরবর্তী সময়ে প্রজেক্টটাকে অ্যাবেন্ডন ঘোষণা করে। এরকম আরও অনেক লিডিং মামলা আছে, যে মামলাগুলি আমার এখনও মনে হয় যে আমি উইথ স্যাটিসফ্যাকশন কাজগুলি করতে পারছি। এখন পর্যন্ত আনুমানিক কি পরিমাণ মামলা আপনি লড়েছেন? মামলার সংখ্যা বলতে পারবো না। তো আমার মূলত কোম্পানি ম্যাটার, আরবিট্রেশন, সিভিল লিটিগেশন, এসব জিনিস আমি দেখি। আমি বাংলাদেশের 5টা ব্যাংকের প্যানেল লয়ার, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পিএলসি, আল আরাফা ব্যাংক পিএলসি, এক্সিম ব্যাংক পিএলসি, আরও 2টা ব্যাংক আমি প্যানেল লয়ার। তো মেজর বিনিয়োগটা ইসলাম ব্যাংক থেকে হয়। আর বড় বড় ক্লায়েন্ট আমি ডিল করেছি, যেমন বসুন্ধরা গ্রুপ, সিটি অয়েল। আপনি শিবির থেকে যখন বিদায় নিয়েছেন, এরপর সাথে সাথেই বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে জড়িত হয়েছেন? জি, আমি চট্টগ্রামের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শেষ করে ঢাকাতে এসেই আমি জামাতে যোগদান করি। আমি প্রথমে ধানমন্ডি এলাকার একটা ওয়ার্ডের দায়িত্বে ছিলাম। পরবর্তী পর্যায়ে আমি মহানগরীর সেক্রেটারি হই ধানমন্ডি দায়িত্ব পালনের পর। ঢাকা মহানগরীর সেক্রেটারি ছিলাম 2 টার্ম 3 টার্ম। তখন এটিএম আজহারুল ইসলাম ভাই ছিলেন আমির, অবিভক্ত ঢাকা মহানগরীর, এবং অবিভক্ত ঢাকা মহানগরী আমি নায়েব আমির ছিলাম 2 বছর। পরে কেন্দ্রে জামাতের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। আর এই সময়ের মধ্যে সবচেয়ে কঠিন দিনগুলি গেছে এরশাদ সরকারের স্বৈরাচার আমলটা। এমন কোনো দিন নাই যেদিন আমরা মাঠে ময়দানে প্রোগ্রামে ব্যস্ত ছিলাম না, স্বৈরাচার উৎখাত করে গণতন্ত্রের লড়াইয়ে। আর অন্যান্য রাজনৈতিক বন্ধুরাও ছিল, তো জামাত ফুল প্লেজেড শক্তি নিয়ে মাঠে ছিল। এই সময়টা আপনি মহানগরীর সেক্রেটারি? আমি মহানগরীর সেক্রেটারি ছিলাম। আচ্ছা। এবং পুরো সময়টাই মাঠে ময়দানে বিভিন্নভাবে কোর্টে কাছারিতে আমাকে ভূমিকা রাখতে হয়েছে। জামাতের পক্ষ থেকে এই দায়িত্ব আমি পালন করেছি। অসম্ভব নির্যাতন নিপীড়ন গেছে আমাদের উপর দিয়ে, মামলা মোকদ্দমা হামলা এগুলি হয়েছে। পুরা এরশাদ পিরিয়ডটাই আমাদের জনশক্তি নেতৃবৃন্দ অনেক টর্চারের শিকার হয়েছেন, রাজনৈতিক নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। আমরা কিন্তু ভরকে যাইনি, আল্লাহর মেহেরবানি। এবং ওই সময়ই প্রফেসর গোলাম আজমের নাগরিকত্ব মামলা
শুরু হয়, এবং এই নাগরিকত্ব মামলার জন্য কোর্ট কাছারিতে ভূমিকা, একই সাথে মাঠেও ভূমিকা, এই দুই ক্ষেত্রেই আমাদেরকে ব্যাপৃত থাকতে হয়েছে। এবং কোনো কোনো দিন বাসাতে আসতে পারেনি, এরকম মনে আছে। আচ্ছা সুতরাং এই গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে আমি মাঠে ছিলাম, এবং এরশাদের পতনের পরেও পরবর্তী সময়ে সরকার গঠন এবং পরবর্তী কেয়ারটেকার মুভমেন্ট এবং হাসিনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে আন্দোলন, প্রতিটি অধ্যায়ে প্রতিটি পর্যায়ে মাঠে থেকে দায়িত্ব পালন করেছি আমি। বিগত সময়টাতে হাসিনার যে ফ্যাসিবাদী সময়টাতে ছিল বিগত 17 বছরে, এই সময়টাতে তো আপনার যে রাজনৈতিক কর্মকাণ্ড এটি খুবই ব্যাহত হয়েছে। এই সময়টাতে আপনি কিভাবে কাজ করেছিলেন? এই সময়টা খুবই ব্যথাতুর, বেদনা বিধুর। এই পুরো পিরিয়ডে বিশেষ করে ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, আমরা কেউ বাড়ি করে থাকতে পারিনি। বারবার কারাবরণ, বারবার নির্যাতন, নিপীড়ন, এইগুলির মধ্যেই আমাদের এই 15টা বছর কেটেছে, তারও আগ থেকেই। এবং এমনও হয়েছে যে মিথ্যা মামলা দিয়েছে, সব মামলায় আমি জামিনপ্রাপ্ত। আপনার নামেও মামলা হয়েছে? আমার নামে 4টা বড় বড় মামলা হয়েছে, যেগুলির মধ্যে একটা সাক্ষী আমি যে দেশে ছিলাম না, এই যে বর্তমান কারাগারে আছে শহীদুল হক আইজিপি, আচ্ছা, সৌদি এম্বাসির লিগ্যাল অ্যাডভাইজার হওয়ার সুবাদে সৌদি গভর্নমেন্টের আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে যারা সেই বছর 15 সালে হজ করেছেন, আই ওয়াজ দ্য টিম লিডার। আচ্ছা, শহীদুল হক ছিল এই টিমে, আইজিপি পরবর্তী সময় এসে জাভেদ পাটোয়ারি, তারাও ছিলেন টিম লিডার। একসাথে হজে গিয়েছি, একসাথে আসছি। এবং মিনাতে বড় একটা দুর্ঘটনা ঘটেছিল, আপনি জানেন, পদদলিত হয়ে অনেক লোক মারা গেছে বাংলাদেশে। জি জি। আমি ডে 1 থেকে দেশে এসেই আমি এমবেসিতে রাত দিন প্রায় একাধারে 15 দিন কাজ করতে হয়েছে। যারা মারা গেছে তাদের লাশকে রিপেট্রিট করা, আনা, প্রসেস করা, এগুলি সমস্ত কাজের ক্ষেত্রে অ্যাজ লয়ার আমার অনেক কাজ করা লাগছে। আমি যেই দিন আসি বাংলাদেশে, সেই দিনই মোহাম্মদপুরে একটা গ্রেনেড হামলা মামলায় আমাকে আসামি করা হয়। এবং হজ থেকে আসলেন সেই দিনই সকালবেলা, আমি যেদিন নামছি, আমি তো দুপুরে নেমেছি, সকালবেলা একটা মামলা দেখিয়েছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে, এক্সক্লুসিভ মামলা। সেই মামলায় বিশেষ ক্ষমতা আইনে মামলায় আমাকে আসামি করা হয়েছে। এরকম 4টা মামলায়, মিথ্যা মামলায় আমাকে আসামি করা হয়েছে। আরও বেদনা বিদুর ঘটনা হচ্ছে যে আমার ছেলে যখন লন্ডনে বারেট ল করার জন্য চান্স পায়, তার কল টু দ্য বার যখন হয়, এটা স্বাভাবিক, পিতামাতার সেখানে ইনভাইটেশন পান, দাওয়াত পান, সেখানে অ্যাটেন্ড করবেন। কিন্তু পরিবারের পক্ষ থেকে আমরা ভরসা পাচ্ছিলাম না যে এয়ারপোর্টে গেলে নির্বিঘ্নে যেতে পারবো কিনা, কারণ ইতিমধ্যে এয়ারপোর্টে আমাদের অনেক নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা হয়েছে, যার জন্যে অনেক আকাঙ্ক্ষা থাকা সত্ত্বেও ছেলের এই সেলিব্রেশনে থাকা, এবং এটাও আতঙ্কিত ছিলাম যে আমার কারণে আমার ছেলেকেও আবার এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যায় কিনা। ফলে বাধ্য হয়ে আমি আর ট্রাভেল করি নাই। পরে আমার ওয়াইফ আমার ছেলের সাথে গিয়েছে তার কনভোকেশনে অ্যাটেন্ড করার জন্যে। আমি এখনও ভুলতে পারি না সে কষ্টের কাহিনী। এটা বাবা হিসাবে এটা তো একটা গর্বের জায়গা। অবশ্যই আমার ছেলে বারেট ল করেছে, সে অ্যাওয়ার্ড পাবে, ডিগ্রি পাবে, এবং সেখানে আমি হাজির থাকবো মানে বাবা মা হিসাবে, সেটা আমার সৌভাগ্য হয়নি। বাড়ি করে কোনো দিনই আমরা ঘুমাতে পারতাম না। বহুদিন পর হঠাৎ বাড়িতে গিয়েছি একটু দেখা করতে, খবর আসলো যে স্যার, তারাই খবর দিয়ে দিত, স্যার এখন নিরাপদ না, চলে যান। এবার বহুদিন বাড়ি করে থাকতে পারিনি। কোনো অপরাধ নাই আমাদের, ওমা নাকাম মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজুল হামিদ, এটা ছাড়া কোনো সান্ত্বনাও ছিল না। এবং 2001-এ জোট সরকার আগে হাসিনা যখন ক্ষমতায় ছিল, 96 থেকে 2001, এরকম আমি অফিসিয়াল কাজে যখন আমার অফিসে গিয়েছি, জামাত অফিসে, সেখান থেকে দরজা ভেঙে পুলিশ আমাদের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করে আমাকে নিয়ে যায় জননিরাপত্তা আইনে। আমি 3 মাস বরিশাল কারাগারে ছিলাম। এখানে ঢাকা কারাগারে আমার আত্মীয়স্বজন দেখা করতে গিয়েছে, তারা এখানে গ্যাদারিং মনে কইরা আরও পানিশমেন্ট দেওয়ার জন্য বরিশাল কারাগারে পাঠিয়ে দিয়েছে, যাতে সাক্ষাৎ প্রার্থী সাক্ষাৎ করতে না পারে।
ঢাকাতে তো যে কোনো সময় চাইলেই একজন যেতে পারে, কিন্তু এত দূর বরিশাল যাওয়া এটা কঠিন কাজ। এই যে এত নিপীড়ন নির্যাতন আমাদের উপর দিয়ে গিয়েছে, এবং বহুদিন পর্যন্ত, বহু মাস বছর পর্যন্ত স্বাভাবিক জীবনযাপন করতে পারিনি। প্রফেশন হ্যাম্পার হয়েছে, স্বাভাবিক সামাজিক জীবন হ্যাম্পার হয়েছে, পারিবারিক জীবন কষ্ট হয়েছে। এই ছিল সেই সময়কার কাহিনী। সেই মামলাগুলি আমাদেরকে অনেক অনেক নির্যাতন করেছে। প্রত্যেকটা মামলা হাইকোর্ট থেকে বেল থাকা সত্ত্বেও হয়রানি করেছে। এটা আমরা বলতে পারি না। জুলাই অভ্যুত্থানের সময় আপনি জামায়াতের কোন দায়িত্বে ছিলেন? আমি বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সেন্ট্রাল প্রেসিডেন্ট, এখন জামায়াতের আইন অঙ্গনের আইন শাখা লয়ার্স কাউন্সিল সেন্ট্রাল প্রেসিডেন্ট, এবং আমাদের ডিস্ট্রিক্ট বার প্রত্যেকের বাড়ি লয়ার্স কাউন্সিলের শাখা আছে। আমি সারা দেশে ট্যুর করতে হয়, তো এই দায়িত্বে ছিলাম। আমরা লিগ্যাল এইড দেওয়ার জন্য চেষ্টা করছি, যারা আমাদের ভাইরা এই লিগেলি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত, ইমপ্লিকেটেড, তাদেরকে আমরা জেল থেকে বের করা, মামলাগুলি উইথড্র করা, এই থেকে আমরা সারা পুরো পিরিয়ডই ব্যাপৃত ছিলাম, ব্যস্ত ছিলাম। রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে সারা দেশ। আমার ডিস্ট্রিক্ট কমিটি আছে, কিন্তু আমার কোঅর্ডিনেট করতে হয়েছে। প্রত্যেকটা জেলার বারের প্রেসিডেন্টকে আমার নির্দেশ দিতে হয়েছে, সমন্বয় করতে হয়েছে, যোগাযোগ রাখতে হয়েছে। এই পুরো পিরিয়ডটাই আইন অঙ্গনের এই দায়িত্ব আমার ঘরে থাকার কারণে এই বিষয়গুলো আমাকে দেখতে হয়েছে। এখানে অনেক রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ শিক্ষার্থীরাও বিভিন্ন রকমের মিথ্যা মামলায় তারা শিকার হয়েছেন। তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট দিয়েছেন? আমরা তাদেরকে আমাদের নেতৃবৃন্দের জন্য যেই সাপোর্টটা দিতাম আইনিভাবে, আমরা লয়ার এঙ্গেজ করে আমরা তাদেরকে জামিন পাওয়ার জন্য, মামলাতে অব্যাহতি পাওয়ার জন্য আমরা ভূমিকা রেখেছি। কোনো ডিসক্রিমিনেশন করি না এখানে, আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। জেলখানার ভিতরেও তাদেরকে মেডিসিন দেওয়া, তাদেরকে সাক্ষাৎ করা, তাদেরকে বিভিন্ন কিছু এইড দেওয়া, এই কাজগুলো আমরা করেছি। জেলখানার ভিতরেও যেন তারা মোটামুটিভাবে মিনিমাম মানবিক জীবনযাপন করতে পারে। এই সময়টাতে আপনারাও তো জীবনে রিস্ক নিয়েছিলেন। আসলে রিস্ক নিয়ে করেছি কাজ, পুরো রিস্কের উপরে ছিলাম। আমার পুরা ফ্যামিলি ট্রমাটাইজড, মানে কল্পনা করতে পারি না এই জীবনটা, কল্পনাই করতে পারি না। 1 মাস পরে হঠাৎ বাসায় গেছি নায়নাতপুর দেখতে বা একটু, বাস এর মধ্যে মেসেজ যে বাড়ি ঘেরা হয়ে গেছে। কিসের খাওয়া দাওয়া, রাত 12টা বাজে, ওই তাৎক্ষণিকভাবেই এখান থেকে বাইরে চলে যেতে হয়েছে। দেওয়াল টপকিয়ে, কাঁটাতারের বেড়া উপেক্ষা করে বিভিন্নভাবে, মানে এটা না দেখলে বিশ্বাস করার মতো না। 1 মাস পরে বাড়ি গেছি বউ বাচ্চাকে দেখতে, সেখানেই খবর যে এখনই আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। এই জাতীয় নির্যাতন, নিপীড়ন গত 15টা বছর কেটেছে। এর ভিতরে আমাদের নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় কারাগারে নিয়ে ফাঁসি দিয়েছে, এবং তাদের খুব কাছের সহকর্মী হওয়ার কারণে তাদের ইমপ্লিকেশনে আমরা খুব আহত হয়েছি। চেষ্টা করে আমরা পারি নাই। আইসিটির মামলায় আমি নিজেও এঙ্গেজ লয়ার ছিলাম, তো তদবিরকারক হিসেবে ছিলাম আমি। প্রত্যেকটা সময়ই আমরা এই নিপীড়নের শিকার হয়েছি মিথ্যা মামলায়। আপনারা জানেন সেসব মামলার ঘটনা, যে সাক্ষী দিয়েছে মতিউর নিজামী এই তারিখে এই লোকটাকে নিয়ে খুন করছে। তো আমরা ক্যালেন্ডার ডেট দেখলাম, ক্যালেন্ডার ডেটে দেখা গেল রাতটা ছিল অমাবস্যার রাত। কোর্টকে প্রমাণ করেছি যে অমাবস্যার রাত। অমাবস্যার রাতে 3 মাইল দূর থেকে বাঁশঝাড় আছে, মাঝখানে অনেক কিছু গাছগাছরা আছে, সেখান থেকে কী করে দেখা সম্ভব? এরকম মিথ্যা পানওয়াটের মাধ্যমে কিন্তু ঘটনা ঘটছে। স্কাইপি কেলেঙ্কারির খবর তো সমস্ত বিশ্ববাসী জানে। স্কাইপি কেলেঙ্কারি এটা ডিসক্লোজ হয়ে গিয়েছে যে রায়টা বাহির থেকে লিখে দিয়েছে, লিখে দেওয়ার কারণে পুরা জিনিসটাই তারা কপি করে সেভাবে তারা জাজমেন্ট দিয়েছে। এই জাতীয় জুলুমের আমরা সাথে থাকার কারণে আমরাও সাফার করেছি। আপনি যে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন, সেই নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কি শতভাগ নিশ্চিত হয়েছে এখন পর্যন্ত, বা নিশ্চিত করা যাবে? আপনাকে ধন্যবাদ এটা মৌলিক প্রশ্ন করার জন্যে। আসলে সংক্ষেপে বলতে গেলে এখনও সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমাদের প্রত্যাশা যে
একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন করার জন্যে একটা লেভেল প্লেইং ফিল্ড মাস্ট। দেশবাসী দেখছে, আপনারাও দেখছেন যে কিছুদিন আগে এই জুলাই আন্দোলনের অন্যতম নেতা ইনকলাব মঞ্চের মুখপাত্র হাদি আততায়ীর গুলিতে নিহত হয়েছে, শহীদ হয়েছে। জি, আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন, দোয়া করছি। আমিন। সাথে সাথে এটাও বলতে চাই যে আততায়ীর গুলিতে হাদির নিহত হওয়ার শহীদ হওয়ার ঘটনা প্রমাণ করে এখন সব অস্ত্র উদ্ধার হয়নি। এটা আমাদের মৌলিক দাবি ছিল যে অস্ত্র উদ্ধার করতেই হবে, অবৈধ অস্ত্র। এবং অবৈধ অস্ত্র যদি উদ্ধার না হয় তাহলে নির্বাচন ফ্রি ফেয়ার হওয়া কঠিন। মুসলমানরা অতীতে যেমন ভোটকেন্দ্র দখল করেছে, নির্বাচনকে ঠান্ডা করেছে, এই ধরনের অপকর্ম হওয়ার সম্ভাবনা, আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। ফলে ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য 3 থেকে 4টা জরুরি শর্ত, এর মধ্যে একটা হচ্ছে অস্ত্র উদ্ধার, 2 নম্বর হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা, জি, 3 নম্বর হচ্ছে সবার সাথে সম আচরণ। আমরা এর ব্যর্থ দেখতে পাচ্ছি, সময় আচরণ হচ্ছে না। কিছুদিন আগে কোনো এলাকায় জনৈক বিশেষ দলের নেতা বলেছেন নির্বাচনে ভোট দিতে যদি তারা এই মার্কায় দেয় তো তাদেরকে ঠ্যাং ভেঙে দেও, বাড়িতে যেতে পারবে না। এই কথা ধমভক্তি সহকারে বলার পরেও তাদের ব্যাপারে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হয়নি। ফলে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এরকম একটা পরিবেশ করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তফসিল ঘোষণার পর স্বাভাবিকভাবে এই সমস্ত এজেন্সি নির্বাচন কমিশনের আন্ডারে চলে যায়। জি, নির্বাচন কমিশন ইজ সো পাওয়ারফুল নাও। কাজে এগুলো তো তাদের অ্যাকশন নেওয়া স্বাভাবিক দাবি। এটা যদি যথাযথভাবে নির্বাচন কমিশন করতে না পারে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা দুরূহ ব্যাপার হবে। 36 জুলাইয়ের যোদ্ধারা এটা পরিবর্তনের জন্যই তারা মেটেড দিয়েছে, জেনাতন নির্বাচনের জন্য তারা জীবন দেয়নি। আমি আজকের আপনার কথা বলার সুযোগে 36 জুলাই যারা জীবন দিয়েছে আমি প্রত্যেকটা শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাদের শাহাদাত কবুল করতে দোয়া করছি। সুতরাং নির্বাচন কমিশনকে অবশ্যই তৎপর হইতে হবে লেভেল প্লেইং ফিল্ডের জন্য এসব পদক্ষেপ নেওয়া, চিহ্নিত খুনিদেরকে গ্রেপ্তার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা এবং সমস্ত প্রার্থীদের সমান সুযোগ সৃষ্টি করা। আমার কাছে এখনও মনে হয় দৃশ্যমান এই জিনিসটা তৈরি হয়নি। অবিলম্বে নির্বাচন কমিশনকে বলিষ্ঠ ভূমিকা পালন করা অপরিহার্য। তাইরই জনগণের প্রত্যাশা অনুযায়ী, শহীদদের আশা অনুযায়ী লেভেল প্লেইং ফিল্ড তৈরি হলে ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে। এটা আপনার মাধ্যমে করে জাতির আমি দৃষ্টি আকর্ষণ করছি, নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। নির্বাচনের দিন একই সাথে গণভোটেরও আয়োজন করা হয়েছে, সেখানে হা এবং না এর পক্ষে বিপক্ষে ভোট হবে। হা ভোট কিংবা না ভোট সাধারণ জনগণের উদ্দেশ্যে আপনি সহজ করে কি একটু বলবেন যে তারা আসলে কেন হ্যাঁকে ভোট দেবে? আসলে জুলাইয়ের যে সমস্ত সংস্কার, শহীদদের যে আকাঙ্ক্ষা, এই সংস্কারকে যদি সাংবিধানিক রূপ দিতে হয় এবং তার প্রস্তাবগুলি গ্রহণ করতে হয় তাহলে জনগণের ম্যান্ডেট জরুরি। সেই জন্যে জনগণ যাতে এই সংস্কারের পক্ষে রায় দেয়, এটা নির্বাচন কমিশনও প্রচার করবে, আমরাও মাঠে এটা বলবো, জনগণকে বুঝাবো। এবং টেকনিক্যাল বিষয় হিসেবে 2 রঙের ব্যালট তৈরি করা হয়েছে। তো ফলে সাধারণ প্রার্থীর জন্য একটা প্রতীকের এগেনস্টে একটা ভোট দিবে, আর হা বা নায়ের যে অংশ সেজন্য অন্য একটা কালারের ব্যালটে ভোট দিবে। সুতরাং এটা 36 যে সমস্ত আকাঙ্ক্ষা, অঙ্গীকার তার জন্য অপরিহার্য। এই জন্য জনগণকে যদি বোঝানো যায়, জনগণ ইনশাআল্লাহ হায়ের পক্ষে ভোট দিবে। আমরা এই সময়ে এই ক্যাম্পেইনটা আমরা চালাবো। অতএব আমরা আশা করছি যে জুলাইয়ে যে সমস্ত আমাদের বীর সন্তানেরা জীবন দিয়েছেন তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান এবং আগামী দিনে যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়, সাংবিধানিক স্বীকৃতি, এটার জন্যই এই হা ভোটের প্রয়োজন।
আমরা বিশ্বাস করি জনগণ ইনশাআল্লাহ ভোটের পক্ষে তাদের মতামত দেবেন। জিসুম ভাই, আপনার নামে অনেকগুলো মামলা ছিল, প্রায় 4টা মামলার কথা আপনি উল্লেখ করেছেন, এবং যেমনটি বলছিলেন যে এই বিগত রেজিমে, বিশেষ করে এই আন্দোলনের একেবারে শেষ মোমেন্টামে আপনি বাসায় থাকতে পারতেন না, হয়তো অনেকদিন পরে বাসায় গিয়েছেন, তখন আপনাকে বের হয়ে যেতে হতো। আমি যদি একটু স্পেসিফিক জানতে চাই যে আপনি জুলাইয়ের শেষের দিকে কিংবা অগাস্টের শুরুতে, যেটিকে আমরা 36 জুলাই বলছি বা 35-34 জুলাই বলছি, এই সময়টাতে আপনি আসলে কোথায় ছিলেন বা কিভাবে নিজেকে সেভ করেছেন? আমি অ্যাকচুয়ালি ধানমন্ডি এলাকায় ঘুরিয়ে ফিরে বিভিন্ন জায়গায় থেকেছি। প্রতিটি আন্দোলনে জামাত যেসব ডাক দিয়েছে প্রত্যেকটা আন্দোলনের মধ্যে মাঠে ছিলাম আমি, এবং অনেক ধাওয়া খেয়েছি, টিয়ার গ্যাস খেয়েছি। সুতরাং সাধারণ ছাত্রদের জনতার সাথেই আমাদের অবস্থান ছিল। 5ই আগস্টের আগ পর্যন্ত আমরা মাঠে ছিলাম, এবং বিজয়ের আগ পর্যন্ত আমরা প্রতিটি পরতে ভূমিকা রেখেছি। আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমান সর্বাত্মকভাবে এই ছাত্রদের আন্দোলনে একাকার হয়ে ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়েছিলেন। তিনি নিজেও এসেছিলেন রাস্তায় নেমে। ফলে আমরা রাস্তায় নেমে এই ন্যায়সঙ্গত ছাত্রদের দাবির সাথে একাকার হয়ে একাট্টা হয়ে আমরা 5ই আগস্ট পর্যন্ত ভূমিকা রেখেছি, এবং টিল স্বৈরাচারের পতন হওয়া পর্যন্ত আমরা মাঠে ছিলাম। ইভেন 3রা রাত্রে এবং 4 তারিখে এটা ছিল খুব বিভীষিকাময় অবস্থা। ব্যাপকভাবে এয়ার রেড হচ্ছিল, বিভিন্ন জায়গায় গোলাগুলি হচ্ছিল, এবং প্রত্যেকটা স্পটে, আপনার ঢাকা কলেজের স্পটে, সায়েন্স ল্যাবে, এই সমস্ত এলাকায় ব্যাপকভাবে গোলাগুলি হচ্ছিল এবং মানুষ আহত হচ্ছিল। রাত্রে 12টার সময় মেসেজ আসলো যে আপনার বাড়ি রেড হবে। আমি নিজের বাড়ি সেদিন থাকতে পারিনি, আমার আত্মীয় বাড়িতে ছিলাম। আচ্ছা, সে রাত 12টার সময় খালি হাতে বেরিয়ে গেলাম। তার কিছুক্ষণ পরেই সেখানে রেড হয়। তো আল্লাহর মেহেরবানি যে আমাকে আর সেখানে পাইনি, এবং আমার আত্মীয় স্বজনের মধ্যেও যারা এই আন্দোলনের সমর্থক ছিল তারাও নিরাপদ ছিল না। এবং 5 তারিখে বিজয়ের আগ পর্যন্ত আর প্রকাশ্যে এখানে আর বাড়ি করে আসতে পারিনি। অনেক কষ্টে সেখান থেকে বেরিয়ে গেছি। এটা আমার এখনও মনে পড়লে আমি অসুস্থ হয়ে পড়ি। এটি অসুস্থ হওয়ার মতোই বা অসুস্থ হয়ে পড়ার মতোই সময়গুলো ছিল, যে সময়গুলোতে আসলে বাংলাদেশের সাধারণ নাগরিকরা, সাধারণ মানুষ পার করেছে। এটি একটা বিভীষিকাময় এবং আমাদের জন্য খুবই ভয়ের সময় ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জায়গা থেকে রক্ষা করেছেন, আমাদেরকে আলহামদুলিল্লাহ। একটি নতুন বাংলাদেশ দিয়েছেন। এখন সময় এই বাংলাদেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এবং গড়ার, এক্স্যাক্টলি, এবং সেই গড়বার দায়িত্ব আপনি কাঁধে তুলে নিয়েছেন বলা যায়, যেহেতু আপনি আগামী 13শ জাতীয় সংসদ নির্বাচনে লড়ছেন। তার মানে আপনাদের হাতেই আগামীর বাংলাদেশ ইনশাল্লাহ উঠতে যাচ্ছে, আমি এমনটাই বলবো। আমি একটু জানতে চাইবো যে আপনি ঢাকা 10 থেকে নির্বাচন করছেন, কুমিল্লা থেকে কেন নয়? এটা আমাদের সংগঠনের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত চূড়ান্ত, আপনারা জানেন। দায়িত্বশীলদের বিষয়ে এটা আমাদের সংগঠনের দীর্ঘদিনের প্র্যাকটিস। কেউ প্রার্থিতা দাবি করে না, ইচ্ছাও প্রকাশ করে না, বরঞ্চ এখানে না করার জন্যে কান্নাকাটি করে। এটা দায়িত্বের আমানত, এটা কোনো ক্ষমতা নয়। ফলে নির্ঝঞ্ঝাট থাকাটার একটা চাওয়াটা এটা স্বাভাবিক। তো এটা সংগঠনের দলের সিদ্ধান্ত মাথা পেতে নিয়ে এসেছি। আমি এর আগেও কুমিল্লাতে ইলেকশন করেছিলাম। 96-এ কুমিল্লা মুরাদনগর ইলেকশন করেছিলাম। 91-এ কুমিল্লা শহর থেকে আমি ইলেকশন করেছিলাম জাতীয় সংসদে। আচ্ছা আচ্ছা। তো আমি ভেবেছিলাম যে এবার হয়তো রুখসত পেয়ে যাব, অব্যাহতি পাবো, কিন্তু সংগঠনের সিদ্ধান্তের কারণেই আমি এখন ধানমন্ডি থেকে, আর আমি এই ধানমন্ডিতে বসবাস করছি আজকে প্রায় 50 বছর। 50 বছর? প্রায় 45-এর উপরে। আচ্ছা আচ্ছা। আমার সন্তানদের জন্ম হয়েছে এই জায়গায়, আমার নাতিপুতির জন্ম হয়েছে এই জায়গায়, আমার সমস্ত অ্যাক্টিভিটি ধানমন্ডি কেন্দ্রিক, অলিতে গলিতে আমি চিনি। যার জন্য আমি গৌরবান্বিত যে সংগঠন আমাকে এমন একটা জায়গায় দিয়েছে যে জায়গার মাটি ও মানুষের সাথে আমার সম্পর্ক আছে। এখানকার লোকদের সাথে আমার পার্সোনাল রিলেশন আছে, সামাজিক অবস্থানের সাথে আমি জড়িত আছি, এবং সব কিছুর সাথে আমার নলেজ আছে। একটা এলাকায় 45 বছরের বেশি থাকা, ইটস এ গ্রেট প্রিভিলেজ। ডেফিনেটলি। এমনিতে ধানমন্ডিকে আমরা বাংলাদেশের বা ঢাকার অভিজাত এলাকা হিসেবেই চিনে থাকি, ধানমন্ডি, গুলশান, বনানী। তো এরকম একটা অভিজাত এলাকার দায়িত্ব আপনি দিতে যাচ্ছেন, সেখানে তো এমনিতেই উন্নত, আপনি আর কি উন্নয়ন করবেন সেখানে? অ্যাকচুয়ালি আমরা নির্বাচনের
নমিনেশন ফাইলিংয়ের আগে আমাদের ক্যাম্পেইনের একটা পার্ট ছিল। 11ই ডিসেম্বর শিডিউল ঘোষণার পরে এটা কিছু সীমাবদ্ধতা হয়েছে, এর আগে আমরা ফ্রিলি ক্যাম্পেইন করতে পেরেছি। তো আমাদের একটা প্রোগ্রাম ছিল আপনার পাবলিকের কাছে জনগণের ইচ্ছা জানার জন্য, জনতার ইচ্ছা, জি, পাবলিক হুইল। আচ্ছা, তো পাবলিক হুইলে আমরা প্রায় প্রতিটি থানাতে আমাদের ট্রান্সপোর্ট মুভ করেছে, আমাদের টিম কাজ করেছে এবং তারা স্বাধীনভাবে তাদের মতামত দিয়েছে, জনতার মতামত, আচ্ছা, তাদের সমস্যা কি, কোন সমস্যাটা বেশি প্রায়োরিটিতে সমাধান করা উচিত এবং তাদের সাজেশন কি। ফলে আমার কাছে অলরেডি ডেটা কালেকশন আছে। এই ধানমন্ডি 10 আসনের যেই 6টা থানা, ধানমন্ডি, কলাবাগান পূর্ব পশ্চিম, হাজারীবাগ উত্তর দক্ষিণ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চর, জি, এই সবগুলির ওই এলাকার স্থানীয় লোকদের তারা কোন সমস্যা ফেস করছে এবং সেটার জন্য তাদের সাজেশনটা কী, এগুলো আমার কাছে অলরেডি ডাটা হিসেবে এসে গেছে। আচ্ছা, এবং আমি মনে করি যে এই অ্যাসপাইরেশনটা, চাহিদাটা খুব প্র্যাকটিক্যাল, বাস্তব, ফিল্ড থেকে আসছে। আমরা অপিনিয়ন হুইলের মাধ্যমে তাদের এই বিষয়গুলি চিহ্নিত করে তাদের কাছ থেকে আমরা লিখিত পরামর্শ পেয়েছি, তারা আমাদেরকে দিয়েছে। আমাদের ক্যাম্পেইনে এইটুকু বেনিফিট হয়েছে যে এই 10 আসনের এই সবগুলি থানায় কোন এলাকার কী সমস্যা স্পেসিফিকভাবে এটা আমার জানার সুযোগ হয়েছে। আমি এমনি এলাকায় থাকতেছি 45 বছর উপরে, তারপরেও মোরওভার এই অপিনিয়নগুলি আমাদের খুব কাজে লেগেছে। তা আমি মনে করি যে এখানে সমস্যা আছে। সমস্যা তো ডেফিনেটলি এবং আছে। আমি কেউ হয়তো চিহ্নিত করবেন যানজটকে, কেউ বলবেন কিশোর গ্যাং, কেউ বলবেন যে ফুটপাত অবৈধ দখল, এই হরেক রকমের, জি, বিদ্যুৎ নাই, গ্যাস নাই। আমরা টোটাল জিনিসগুলিকে আইডেন্টিফাই করে একজন এক্সপার্ট প্ল্যানারকে, পরিকল্পনাবিদকে আমরা এঙ্গেজ করব, আল্লাহ যদি সুযোগ দেন। তাহলে প্রায়োরিটি বেসিসে কোন সমস্যার সমাধান কী হতে পারে, বেস্ট ওয়েতে, ফার্স্ট হ্যান্ড, এটা আমরা হ্যান্ডেল করব। আশা করি এভাবে দেখলে সমস্যাগুলিও মানুষ সমাধান পাবে। আর ধানমন্ডি অভিজাত বলতে যেটা বোঝায়, এটা নামে অভিজাত, অনেক সমস্যার বেড়াজালে অলরেডি জর্জরিত। প্রায়োরিটি করে আমরা এইসব সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। কিছু কমন প্রবলেম আছে, যেমনটা আপনি বললেন যে এখানে গ্যাসের প্রবলেমের কথা কিংবা পানির কথা অথবা যানজটের কথা যদি বলি, এগুলো রাজধানী ঢাকার প্রত্যেকটা জায়গার জন্যই এই প্রবলেমগুলো রয়েছে। নিশ্চয়ই এই জন্য সমন্বিতভাবেই কিছু প্রয়াস নেওয়া দরকার, যার মাধ্যমে প্রবলেমগুলো সলভ করা যায়। আমি যদি স্পেসিফিক জানতে চাই, ধানমন্ডিতে একটা চমৎকার লেক আছে, ধানমন্ডি লেক, বাট এই লেকটা অনেক সময় দেখা যায় যে সেটি দূষণ এমনভাবে হয়ে যায় যে সেখানে মানুষ আসলে এর পাশ দিয়ে যে একটু ওয়াক করবে সেটি সম্ভব হয় না। এই লেকটিকে পরিষ্কার রাখার জন্যে অথবা এই লেকটিকে একটি চমৎকার পরিবেশ যাতে এখানে থাকে, এখানে যাতে যে কোনো বয়সের নারী পুরুষ এখানে যাতে যেতে পারেন, এটার জন্য স্পেসিফিক কোনো পরিকল্পনা কি আছে? আমি যেটা বলেছি যে আমরা এক্সপার্ট এই ব্যাপারে নিয়োগ দেব ইনশাআল্লাহ। তারা বুঝবেন কোনটাকে কীভাবে করতে হবে, সেই এক্সপার্ট মতামত নিয়ে করলে এটা প্র্যাকটিক্যাল হবে। আমি একজন সিভিলিয়ান হিসাবে এই লেকে আমিও হাঁটাহাঁটি করি, এই সমস্যাগুলি আমারও গোচরভূত আছে। হ্যাঁ, পানি দূষিত হয়ে যাওয়া, পরিবেশ নোংরা হয়ে যাওয়া, এইগুলি সব আমার গোচরভূত আছে। তার সলিউশনের জন্য এক্সপার্ট অপিনিয়ন যদি পাই, তার আলোকে যদি স্টেপ নেই, এটা হবে প্র্যাকটিক্যাল। অবশ্যই ধানমন্ডি লেককে সৌন্দর্য বর্ধন করা এবং সেখানের পরিবেশটা যেন সুন্দর হয়, সেজন্য আমার প্রায়োরিটি থাকবে এবং চেষ্টা থাকবে ইনশাআল্লাহ। আমরা দেখলাম ছায়ানটে আক্রমণ হয়েছে, যেটি আপনার আওতাভুক্ত এরিয়ার অন্তর্ভুক্ত। আপনি নির্বাচিত হলে সেখানে ছায়ানট কি আক্রমণ থেকে মুক্ত থাকবে? আসলে আইন শৃঙ্খলার পরিস্থিতি দাবি করে প্রতিটি নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া। ছায়ানট যদি কোনো অবৈধ সংগঠন না হয় বা যে কোনো অবৈধ সংগঠন না হয়, তাহলে তার রাষ্ট্রীয় প্রোটেকশন পাওয়ার অধিকার রাখে। শুধু ছায়ানট কেন, যারাই লেজিটিমেট রাইট আছে সংগঠন করার, চলাফেরা করার, মুভমেন্ট করার, তাহলে তাদেরকে তো প্রোটেকশন রাষ্ট্রীয়ভাবে পেতে হবে এবং পাবে। কাজে এক্ষেত্রে ডিসক্রিমিনেশনের সুযোগ নেই। আমরা যদি আল্লাহ সুযোগ দেয় এরকম সরকার গঠন করার, তাইলে ইনশাআল্লাহ নিরাপত্তার হবে আমাদের সবচেয়ে টপ প্রায়োরিটি। মানুষের নিরাপত্তা যদি না থাকে জীবনের, সম্পদের, তাহলে তো এর চেয়ে অশান্তির কিছু নাই। জি, এই যে অন্যের স্বাধীন মত প্রকাশ করার স্বাধীনতা, এটা হলো বড় স্বাধীনতা। জি, এটা হলো বড় স্বাধীনতা, এটা আমরা এনশিওর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ধানমন্ডিতে অনেক
ইংলিশ মিডিয়াম স্কুল আছে, আমরা যেমনটি দেখি বিভিন্ন জায়গাতে প্রচুর আছে। তো এই ইংলিশ মিডিয়াম স্কুলগুলো নিয়ে এটিকে মূল ধারায় নিয়ে আসার জন্যে, অথবা যে সকল অভিভাবকরা বাচ্চা কাচ্চাদেরকে এ ধরনের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াতে চায়, সে সকল অভিভাবকদের জন্য অনেক সময় দেখা যায় যে শুধু স্কুলগুলোর কারণে সেখানে প্রচুর বাসা ভাড়া প্রচুর থাকে। এই জায়গাতে কিভাবে তাদেরকে বাসা ভাড়ার রেঞ্জের মধ্যে রাখা যায়, এবং এই অভিজাত শ্রেণীর শিক্ষা ব্যবস্থা এটিকে কিভাবে মূলধারায় নিয়ে আসা যায়? অ্যাকচুয়ালি আমরা বিশ্বাস করি যে শিক্ষা জাতির মেরুদণ্ড। নৈতিক শিক্ষা বাদ দিয়ে যে শিক্ষা হবে এটা পূর্ণাঙ্গ শিক্ষা নয়। শুধু ইংলিশ মিডিয়াম নয়, বাংলা মিডিয়ামও, সব মিডিয়ামের মধ্যে একটা এডুকেশন স্ট্যান্ডার্ড থাকতে হবে, যেখানে নৈতিক শিক্ষা থাকবে। এই পুরা শিক্ষা ব্যবস্থাকে ঢালাই করে নৈতিক শিক্ষার ভিত্তিতে এবং টেকনিক্যাল সাইড থেকে ওটা সবটা উন্নত মানের নয়, এই সবকে অ্যাকোমোডেট করে এমন শিক্ষা ব্যবস্থা হবে যে শিক্ষা থেকে একটা ছাত্র যখন বের হবে, একজন যখন ইঞ্জিনিয়ার বের হবে, একটা গুড মুসলিম হিসেবে বের হবে, একটা গুড নাগরিক হিসেবে বের হবে। যখন ডাক্তার হয়ে বের হবে, তিনিও একজন গুড মুসলিম হবেন, বেস্ট ডাক্তার হবেন। প্রত্যেকটা ক্ষেত্রেই এরকম ধরনের নৈতিক মূল্যবোধের শিক্ষা, আধুনিক শিক্ষা সমন্বয় করেই আমরা শিক্ষা ব্যবস্থাকে ঢালাই করবো ইনশাআল্লাহ। এবং ইংলিশ মিডিয়ামগুলো তার থেকে বাদ যাবে না, ইংলিশ মিডিয়ামগুলো বাদ যাবে না ইনশাআল্লাহ। আর বাসা ভাড়াটার যে বিষয়গুলি বলছেন, এটা টোটাল সামাজিকরণ প্রক্রিয়ার অংশ। হ্যাঁ, সেই জন্য বিচ্ছিন্নভাবে কিছু সলভ করার চিন্তা করাটা কঠিন হবে। তবে এই যে বলছিলাম যে আমরা এক্সপার্ট অপিনিয়ন নিয়ে আমরা সমস্ত সমস্যাকে আইডেন্টিফাই করে, আমাদের কিছু বলছি অলরেডি, হ্যাঁ, পাবলিক উইল আমাদের কাছে অনেক মূল্যবান সাজেশন আসছে, এবং তাদেরকে সাথে নিয়ে অ্যাকোমোডেট করে সমাধান করবো, তাই এটা রিয়েল সমাধান হবে, পার্টিসিপেশন হবে, তাহলে এটা এক্সিকিউশন সহজ হবে। যার যে সমস্ত জনগণ পরামর্শ দিয়েছেন তাদেরতে ম্যান অফ অপিনিয়ন আছে, তাদেরকে সাথে নিয়েই আমরা এই সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। এখানে আপনাদের যে পাবলিক হুইল ছিল, সেখানে তরুণরা কতটুকু পার্টিসিপেট করেছিল? এ গুড নাম্বার ইয়ুথদের আমরা পার্টিসিপেশন দেখেছি। আপনারা জানেন যে এই সমাজের প্রায় জনশক্তির অর্ধেকের মতো তরুণ, জি, এবং সত্যি এই তরুণরা আমাদের সমাজে যেভাবে মূল্যায়ন হওয়া দরকার সেটা আমরা তাদের মূল্যায়ন করতে পারিনি। এই তরুণরাই হচ্ছে রিয়েল শক্তি জাতির। কাজেই এই তরুণদের চিন্তা ভাবনা অ্যাকোমোডেট করে কোনো যে সিদ্ধান্ত আমরা নিতে পারি, এটা হবে এই সমাজের উন্নয়নের জন্য অন্যতম একটা মাইলস্টোন। সেই বিবেচনায় তরুণদের পার্টিসিপেশন ছিল আমাদের অপিনিয়ন হইলে, আমরা তাদের মূল্যবান সাজেশন পেয়েছি। তাদের ব্যাপারে আমাদের কিছু পরিকল্পনা আছে, বিশেষ করে তাদেরকে টেকনিক্যালি এডুকেটেড করা এবং তাদেরকে পার্টিসিপেটিভভাবে করা, এবং সরকার লজিস্টিক তাদেরকে দেওয়া, অ্যাডমিন সাপোর্ট। আপনি জানেন ফ্রিল্যান্সার আমরা অনেকে বলি, জি, কিন্তু বাংলাদেশের এখানে বসে যদি কেউ আমেরিকা, ইংল্যান্ড, অন্য জায়গায় কাজ করে, তার মানি রিপেটিশন করা না তো সহজ না, এটা জটিল করে রাখা হয়েছে। তাহলে আমার দেশের অনেক কোয়ালিফাইড ছেলে ফ্রিল্যান্সার, কিন্তু সে বিদেশ থেকে টাকা আনতে তার ঘাম জড়িয়ে যায়। ইজি করতে হবে এসব জিনিসকে, সে হালালভাবে এবং কোয়ালিফাইড ওয়েতে সার্ভিসটা দিচ্ছে, এটা তো গৌরব আমাদের জন্যে, আমার দেশের গৌরব। কাজে এক্ষেত্রে আরও ইজি করা, যাতে করে ফ্রিল্যান্সার যারা এই জাতীয়, তাদেরকে যেন আমরা সাপোর্টটা দিতে পারি। সরকারের ওয়েল প্ল্যান্ড হইতে হবে, অ্যাকোমোডেটিং হইতে হবে, এবং সরকারকে হেল্পফুল হইতে হবে। যদি সরকার হেল্পফুল হয়, অ্যাকোমোডেটিং হয়, ট্রান্সপারেন্ট হয়, এবং এক্ষেত্রে যদি মানে কোঅপারেটিভ হয়, তাহলে এই যুব সমাজকে আমরা ইনশাল্লাহ কাজে লাগাতে পারবো। এটা রিয়েল সেন্সে শক্তি হবে, এবং এই শক্তিটা আমরা কাজে লাগাতে চাই ইনশাআল্লাহ। নিউ মার্কেটকে কেন্দ্র করে যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এখানে মার্কেটের ভেতরে কিংবা বাহিরে ফুটপাতে এখানে প্রচুর ব্যবসা প্রতিষ্ঠান, ছোট বড়। আমরা কিছুদিন আগে দেখলাম করণ বাজারে, সেখানে ব্যবসায়ীদের সাথে চাঁদাবাজদের একটা সংঘর্ষ হয়েছিল। নিউ মার্কেটেও নিশ্চয়ই এ ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে চাই না, কিন্তু সেখানেও তো চাঁদাবাজি হয়। তো এই চাঁদাবাজদের থেকে আপনি আপনার নিউ মার্কেটকে, শুধু নিউ মার্কেট না, বরং আপনার অঞ্চলে যতগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সেগুলোকে কিভাবে মুক্ত রাখবেন? সমাজের দেহের কোনো একটা অংশ যদি কোনো ইনফেকশন হয়, গোটা শরীরে টেম্পারেচার এসে যায়। জি, টেম্পারেচার ইটস নট এ ডিজিজ, এটা সিমটম অফ এ ডিজিজ। যখন কোনো ইনফেকশন, মানে কোনো জায়গায় ইনফেকশন হয়, হ্যাঁ, তখন ইন্টারনাল অর্গানিজম আক্রান্ত হয়, তার প্রকাশটা হচ্ছে তাপ আসে।
নানান ধরনের কারণ তাপ আসে। তো এগুলি, এই যে চাঁদাবাজি, এই সমস্ত জিনিসগুলি একটা অসুস্থ সমাজের লক্ষণ। আইন শৃঙ্খলার যথাযথ অ্যাক্টিভিটি থাকলে চাঁদাবাজ তো থাকতেই পারে না। এটা ব্যবসায়ের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, নৈতিকভাবে ক্ষতি এবং বিশৃঙ্খলা সৃষ্টির একটা অন্যতম কারণ, অশান্তি সৃষ্টি করে। কাজেই চাঁদাবাজকে তো কোনো প্রশ্নই আসে না। জামাতের আমি ডক্টর শফিউর রহমান বলেছেন, আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না। ইট ইজ ভেরি মাচ পসিবল, ওয়ান ডিসিশন ইজ এনাফ। যখন অ্যাডমিনিস্ট্রেশনকে যখন করার নির্দেশ দেওয়া হবে যে কোনো চাঁদাবাজ দেখতে চাই না, তাহলে সেই প্রশাসক যখন মনে করবে আমার চাকরি থাকবে না চাঁদাবাজ এখানে হইলে, আর এটা নৈতিকভাবে দায়িত্ব, চাঁদাবাজ কোনো ঠাঁই পাবে না। ইনশাআল্লাহ এই ক্ষেত্রে শুধু বেশি দিন লাগবে না, এই সরকার পরিবর্তন হয়ে যদি ইতিবাচকভাবে কাজ করার সুযোগ আল্লাহ দেয়, খুব দ্রুত সময় আমরা চাঁদাবাজকে কন্ট্রোল করে ফেলবো ইনশাআল্লাহ। এটা থেকে মুক্ত থাকবে, এটা আপনি আশ্বস্ত হতে পারেন। আর যে সমস্ত ফুটপাতে মানুষের চলাফেরায় কষ্ট হয় এমন ধরনের দোকানপাট, অবৈধ স্থাপনা, এটা ওয়াইজ হবে এই সমস্ত লোকগুলো কোনো না কোনো প্যাটের দায়ে সেখানে বসছে, কিন্তু কাজটা সাপোর্ট করার মতো নয়। তাদেরকে পুনর্বাসন করে এই জায়গাগুলি ক্লিন করতে হবে এবং জায়গা চয়েস করে, জায়গা ঠিক করে পুনর্বাসন সম্ভব। কত জায়গায় আনইউজ পড়ে আছে, এখান থেকে যদি পুনর্বাসন করা হয় তাদেরকে, এবং অটোমেটিক্যালি রাস্তাগুলি ক্লিন হয়ে যাবে। আমি ওই দিন নিউ মার্কেট থেকে গাউসিয়াতে হেঁটে যাচ্ছিলাম, আমার গাড়ি নিতে পারি নাই। ফার্স্ট লাইন ব্লক, রাস্তার সেকেন্ড লাইন ব্লক, ফুটপাথ মাঝখানে যেটা আইল্যান্ড থাকে এটাও ব্লক। তো ফলে সমস্ত মানুষ ভুক্তভোগী, এরা কিন্তু আসছে পেটের দায়, কিন্তু এই পদ্ধতিটা প্রপার সাপোর্ট করার মতো নয়। সেই জন্য এদেরকে পুনর্বাসন ব্যবস্থা করব ফার্স্ট ইনশাআল্লাহ। তখন অটোমেটিক্যালি এখানে আর কেউ বসলে তখন পানিশমেন্ট দিলে এটা রিয়েলি মানুষের সাপোর্ট করবে, অ্যাপ্রিসিয়েট করবে। এই সুযোগ জনতা না পায় প্রপাগান্ডার যে আমাদের রিজিকের মধ্যে হাত দিছে। জি 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 জি। কিন্তু মানুষের কমফোর্ট করে নষ্ট করে দেওয়া যাবে না। সাধারণ নাগরিকদের চলাফেরার স্বাধীনতার অধিকার তো আছে প্রত্যেকের, অবশ্যই। তাদের তো এই অধিকার নাই রাস্তাকে ব্লক করে দেওয়ার। যেহেতু তারা কম্পেলিং সিচুয়েশনে এটা করছে, এবং অনেক ক্ষেত্রে চাঁদাবাজের ভূমিকা আছে, এরা বসায়, গ্রুপ বসায়, এদের থেকে নিয়মিত চাঁদা নেয়। একটা চাঁদাবাজ বন্ধ করে দেবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়, আর তাদের পুনর্বাসন ব্যবস্থা হবে, অটোমেটিক্যালি রাস্তাঘাট ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার আসনে আমরা দেখেছি কলাবাগান একটা খেলার মাঠ আছে, আবাহনী মাঠ একটা আছে, বাট এছাড়া খুব বড় মাঠ সে অর্থে দেখছি না। বাট তারুণ্যের বিকাশের জন্যে, শিশুদের বিকাশের জন্য কিন্তু খেলার মাঠ খুব বেশি প্রয়োজন। এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে মাঠগুলো আরও দখল হয়ে যায়। বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন স্থাপনা, বিভিন্ন সরকারি স্থাপনার নাম দিয়ে মাঠগুলো দখল হচ্ছে। খেলার মাঠগুলোকে দখলমুক্ত করবার জন্যে এবং পর্যাপ্ত খেলার মাঠ অথবা খেলার যে ব্যবস্থাপনা সেটি রাখবার জন্যে আপনি কি ভাবছেন? আমি ইতিবাচকভাবে ভাবছি। আমি নিজেই তো বললাম যে এখানে আমি 45 বছর উপরে থাকি, এই সব আমার চোখের সামনে, আমি এই সমস্যার সাথে পরিচিত। ফলে যে সমস্ত জায়গাগুলি তারা দখল করেছে, ভেস্টেড ইন্টারেস্ট, স্বার্থান্বেষী মহল, এগুলিকে আমরা দ্রুতভাবে দখলমুক্ত করার চেষ্টা করব। আর নতুন নতুন খেলার স্কোপ সৃষ্টি করতে হবে। যেমন কামরাঙ্গীর চর, কোনো খেলার মাঠই নাই, এরকম কিছু এলাকা আছে কোনো খেলার মাঠ নাই। অথচ শুধু এটা বিনোদন নয়, চরিত্র গঠনের জন্য ছাত্রদেরকে খেলার সুযোগ দেওয়া, শরীর গঠন, চরিত্র গঠন, এটা অপরিহার্য। মানে আইন দিয়া যেটা করা যাচ্ছে না, এই যে কিশোর গ্যাং, এগুলি কিন্তু আইন দিয়ে দমাইতে পারতেছে না। বাট যদি তারা মোটিভেটেড হয়, তারা সুস্থ ধারার সামাজিক মানে সিস্টেমে তারা করে পরিচিত হয়, অভ্যস্ত হয়, তারা দেখা যাবে যে নৈতিকভাবে উন্নত মানুষ হয়ে গেছে। সুতরাং খেলার মাঠটা মাস্ট। এটা যেখানে যেখানে প্রয়োজন, এই ক্ষেত্রে আমরা এক্সপার্ট টিম নিয়োগ করে কোন কোন জায়গায় জায়গা পড়ে আছে, কোন জায়গায় অবৈধ জায়গা দখল করা আছে, সেগুলি কিন্তু সরকারের পক্ষে সম্ভব। সরকার ইজ বিগ পাওয়ারফুল ইনস্ট্রুমেন্ট, বিগ পাওয়ারফুল অর্গানাইজেশন। সরকার এত শক্তিশালী যদি বৈধ হয়, হ্যাঁ, জনগণের ম্যান্ডেট নিয়ে হয়, তাহলে এই কিন্তু মেনি থিং, অনেক কিছু করতে পারে। জনগণের স্বার্থে এসব অব্যবহৃত জায়গা খুঁজে বের করে সেখানে খেলার মাঠ এবং উপযুক্ত পরিবেশ তৈরি করবো ইনশাআল্লাহ আমরা। আপনার আসলে প্রচুর মাদ্রাসা রয়েছে, বিশেষ করে কয় মাদ্রাসার কথা যদি বলি, কারণ এইদিকে কামরাঙ্গীর চর, যেটা হাফিজি হুজুর রহমতুল্লাহ আলাইহির যে জামিয়া নূরিয়া থেকে শুরু করে প্রচুর মাদ্রাসা এই অঞ্চলগুলোতে আছে। এই মাদ্রাসার আলেম ওলামাদের সাথে আপনাদের সম্পর্ক কেমন? আলহামদুলিল্লাহ ভালো, তারাও দিনের একটা খেদমত করছেন।
আমরা তাদের সাথে সবসময় যোগাযোগ রাখি এবং তারাও সমাজের একটা কন্ট্রিবিউশন আছে। তবে শিক্ষা ব্যবস্থার যখন আমরা আধুনিকায়ন করব, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয় করব, সেক্ষেত্রে এই সমস্ত দিনী প্রতিষ্ঠানেও আরও ইমপ্রুভমেন্টের সুযোগ আছে। আমরা আশা করি তারা কোঅপারেশন করবেন এই ক্ষেত্রে। তাদেরকে সাথে নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে আমরা এর পরিবেশ ঠিক করা, শিক্ষার মান উন্নত করা এবং সেখানে আরও ইনকর্পোরেট করা, আধুনিক শিক্ষার সাথে শিক্ষাকে মানে অ্যাকোমোডেট করে শিক্ষার মান যেন উন্নত হয়, সেই চেষ্টা আমরা করতে পারবো ইনশাআল্লাহ। এসব দিনী প্রতিষ্ঠানকে সমাজের খেদমত হিসাবে মানুষ দেখে, মানুষের সিম্পেথি আছে, আবেগ আছে। আমরা জনগণকে সাথে নিয়ে, হুজুরদেরকে সাথে নিয়ে এর ভূমিকা রাখবো ইনশাআল্লাহ। হাজারীবাগে আমরা জানতাম যে বাংলাদেশের যে চামড়া শিল্প সেটির একটা হাব, যদিও বেশ কয়েক বছর আগে সেই চামড়া শিল্পকে সাভারে নিয়ে যাওয়া হয়েছে, স্থানান্তর করা হয়েছে, বাট এখনও সেখানে অনেক পরিবার এমন পাওয়া যায় যারা হয়তো পৈতৃকভাবেই এই কাজের সাথে জড়িত ছিলেন। তারা এখনও ছোটোভাবে বিভিন্ন ছোটো ইনস্টিটিউশন গড়ে তুলেছেন এবং তারা সেখানে চামড়া শিল্পের প্রচার এবং প্রসারে কাজ করছেন। তাদের নিয়ে আলাদা কোনো পরিকল্পনা কি আছে? অ্যাকচুয়ালি বাংলাদেশের যেই দুইটা শিল্প র ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল, তার মধ্যে চামড়া একটা, এবং ন্যাচারাল কারণে প্রতিনিয়তই র ম্যাটেরিয়ালস আমি পাচ্ছি। গরু জবাই হচ্ছে, এটার জন্য আলাদা কোনো তদবির করা লাগে না, কষ্ট করা লাগে না। এদেশের 90% মুসলমান, আমরা সবাই গরুর গোশত খাই, তো ন্যাচারাল ওয়েতে এই র মেটেরিয়ালসটা অ্যাভেলেবল আছে। এবং আমি নিজেও কয়েকদিন আগে হেমায়তপুরে তাদের ইন্ডাস্ট্রি ভিজিট করেছি। আচ্ছা, সবচেয়ে যেটা দুর্ভাগ্যের বিষয় যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট না করে তাদের শিপ করে দেওয়া হয়েছে। তাদের বর্জ্য অপসারণের জন্য মনে করেন যে 50% দরকার ড্রেনেজ, 20% বেশি তারা করতে পারে না। ফলে এই জিনিসগুলি ফিডব্যাক হয়ে এসে তাদের ক্ষতি হচ্ছে। ফলে তাদের বর্জ্য প্রপারলি অপসারণ করা, এনভায়রনমেন্ট দেওয়া, ট্রিটমেন্ট করা, এই ট্রিটমেন্ট প্ল্যানটাও ঠিকমতো হয়নি এখন পর্যন্ত, শুধু শিফটিংয়ের মধ্যে সীমাবদ্ধ। কাজে এটা একটা আমার বাংলাদেশের ফরেন কারেন্সি আর্নিংয়ে বিরাট সোর্স। এই জন্য এখানেও যারা আছে হাজারীবাগে, তাদেরও যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, এগুলিকে কাজে লাগানো, এগুলি মানে প্রোডাক্টিভ কাজে লাগানো, সাপোর্ট দেওয়া, এই ক্ষেত্রে আমার মনে হয় একটা বিরাট সম্ভাবনা আছে। এই সমস্ত শিল্প উদ্যোক্তাদের সাথে পরামর্শ করে উদ্যোগ নিয়ে আমরা এটা ইমপ্রুভমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। হাজারীবাগে ভাগলপুর যে লেনের কথা আমরা জানি, সেখানে প্রচুর সনাতনী ভোটার রয়েছেন, অমুসলিম ভোটার রয়েছেন। সনাতনী ভোটারদের ক্ষেত্রে আপনার স্পেশাল কোনো দৃষ্টিভঙ্গি আছে কিনা বা কোনো পরিকল্পনা আছে কিনা? আপনাকে ধন্যবাদ এই প্রশ্নটা করার জন্যে। তারাও এদেশের নাগরিক। আমরা ইনসাফে বিশ্বাস করি, কোনো বৈষম্য পার্থক্য আমরা বিশ্বাস করি না। এটা আমাদের আদর্শের শিক্ষা। অ্যাজ সিটিজেন, নাগরিক হিসেবে তাদের অধিকার। কাজে এর বাইরে অন্য কোনোভাবে ব্যাখ্যায়িত করে কোনো কনসিডারেশনের আর প্রশ্ন আসে না। বরঞ্চ প্রতিটি নাগরিক যে রাইট পায়, যে অধিকার পায়, সুযোগ পায়, এই রাইট এবং অধিকার সুযোগ তাদেরও এনশিওর করতে হবে। কে কোন ধর্মের, কোন ভাষার, কোন অঞ্চলের, এটা আমাদের সংবিধান, দেশের যে কালচার, এটা কভার করে না। এটা স্বার্থান্বেষী মহল বিভিন্ন সময় এই ইস্যুগুলি তৈরি করেছে। কাজেই নাগরিক হিসাবে আমি আপনি যে অধিকার পাই, তারাও সে অধিকার পাবেন। আমি কিছুদিন আগে তাদের এখানে গিয়েছিলাম, তাদের সাথে কথা হয়েছে, তাদেরকে আশ্বস্ত করেছি যদি সাধারণ জনগণের ম্যান্ডেটে আমরা দেশ পরিচালনার সুযোগ পাই, তারাও 8-10 জনের মতো এ ক্লাস সিটিজেন হিসেবে কাটাবে। তাদের সমস্ত ধর্মীয় অধিকার তার প্রয়োগ করতে পারবে, তাদের জান মাল সব কিছু ইজ্জত আবরু নিরাপদ থাকবে। এবং তারা খুব অ্যাপ্রিসিয়েট করছে, তারা হেল্প করেছে আমাদেরকে, এবং তারা আমাকে উইশ করেছে। তো আমরা তাদের এই বিষয়গুলিকে ওইভাবে অ্যাড্রেস করবো ইনশাআল্লাহ, এবং তারা নিরাপদ থাকবে, শান্তিতে থাকবে, নিরাপত্তার সাথে থাকবে। অন্যান্য আসনের মতো আপনার আসনেও প্রায় অলমোস্ট 50% নারী ভোটার রয়েছেন। নারী ভোটাররা বিভিন্ন সময়ে দেখা যায় নির্বাচনের ক্ষেত্রে তাদের উপস্থিতি তুলনামূলক বেশি থাকে, কিন্তু নির্বাচনের পর নারী ভোটাররা নানাভাবে নিগ্রহণের শিকার হয়, তারা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়। নারী ভোটারদেরকে সামনে এগিয়ে নিয়ে আসবার জন্যে, ইনফ্যাক্ট নারীদের মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটাবার জন্যে আপনাদের দৃষ্টিভঙ্গি কী? আসলে 1400 বছর আগে বিশ্বের শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর পক্ষ থেকে যে বিধান পেয়েছেন, শ্রেষ্ঠ বিধান মানবজাতির জন্যে আল ইসলাম আর দিন, এই দিনের ভিত্তিতে যেখানে সমাজ, রাষ্ট্র, দেশ পরিচালিত হবে সেখানে সবাই তার অধিকার পাবে। নারীরা কারা? তারা আমার মা, আমার বোন, আমার ভাগ্নি, আমার স্ত্রী। ফলে তারা তো আমাদের অবিচ্ছেদ্য অঙ্গ। তাদেরকে উন্নতি ট্রেনে বা যাত্রায় না নিয়ে এই সমাজ উন্নত হবে না। তাদেরকে অবহেলিত রেখে অথবা নির্যাতিত অবস্থায় দেখে নিশ্চুপ থাকলেই এই সমাজ সভ্য সমাজ বলবে না কেউ। ফলে আমরা তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এই সব বিষয় যাতে স্পেশালি দেখা হয়, যেহেতু তাদের ব্যাপারে কিছু নেগেটিভ নেগেটিভ তৈরি করে রাখছে, আমরা এটা বিশ্বাস করি না। তাদের স্বাধীনভাবে চলাফেরা করা, স্বাধীনভাবে মত প্রকাশ করা, স্বাধীনভাবে তারা তাদের পেশা চয়েস করা এবং রাষ্ট্রের সমস্ত বৈধ অধিকার এনজয় করা তাদের 100% রাইট আছে। সুতরাং এটা প্রোটেকশন দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। যদি যে সমস্ত কোনো দুষ্ট চক্র এই জায়গাতে অন্যায় করে, সীমা লঙ্ঘন করে, এটা আমাদের দায়িত্ব হবে, রাষ্ট্রের দায়িত্ব হবে এটাকে প্রোটেক্ট করা এবং এই জাতীয় দুষ্ট চক্রকে দমন করা। সুতরাং সমাজের সুস্থতার স্বার্থে ইসলামের শিক্ষা এবং আমাদের সমাজের চাহিদা অনুযায়ী তারা প্রোটেক্টেড থাকবে ইনশাআল্লাহ, সম্মানের সাথে থাকবে। সমাজ বিনির্মাণে তাদের বিরাট অবদান আছে। কাজে গেলে কাজে লাগাতে হবে ইনশাআল্লাহ। আপনার আসলে প্রচুর সিনিয়র সিটিজেন আছেন। সিনিয়র সিটিজেনরা দেখা যায় বিভিন্ন সময়ে তারা সেই অর্থে আমাদের সরকার থেকে বলি অথবা সমাজ থেকে বলি তাদের যে প্রাপ্য মর্যাদাটুকু বা সিকিউরিটিটুকু সেটি তারা অনেক সময় পেয়ে ওঠেন না। ফলত সরকার বিভিন্ন সময় বিভিন্ন রকমের কার্ড অথবা বিভিন্ন ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করে, বাট সেটিও প্রপার ওয়েতে তাদের হাতে পৌঁছে না। সিনিয়রদের নিয়ে আপনি নিজেও সিনিয়র একজন সিটিজেন, সিনিয়রদের নিয়ে আপনার পরিকল্পনা কি? আসলে সমাজে দুইটা শ্রেণী, সমাজের সবল শ্রেণীদের সহযোগিতা দাবি করে নৈতিকভাবে। এক হচ্ছে শিশুরা, জি, আর সিনিয়র সিটিজেনরা। তারাও কিন্তু এই সমাজ বিনির্মাণে এক সময় ছিল আর্কিটেক্ট। তাদের শ্রম, ঘাম, মেধার উপরে সমাজ দাঁড়িয়ে আছে। জি, যাদের মেধা, সময়, শ্রম দিয়ে সমাজকে এই পর্যন্ত তারা গড়ে তুললো, তাদের প্রতি রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব আছে। এটা আমরা ইগনোর করতে পারি না, অস্বীকার করতে পারি না। তার কেউ হবে আমার নানা, কেউ দাদা, কেউ বড় ভাই, কেউ পিতা। সুতরাং তাদের উপর দায়িত্ব তো ন্যায়ের দিক থেকে অনেক বেশি বড় দায়িত্ব। কাজেই যেখানে বন্ডিং ফ্যামিলির আছে সেখানে তো কোনো সমস্যা নাই। যেখানে ফ্যামিলি বন্ডিংটা সেভাবে নাই বা এই পুরুষ লোকটা একাই জীবিত আছে, এই সমস্ত সাপোর্ট রাষ্ট্রকে দিতে হবে। এবং আমার বিশ্বাস যে এই রাষ্ট্র এই সাপোর্ট যদি দেয়, এমন কোনো বড় রকমের ফান্ড বা জটিলতার কিচ্ছু নাই। এটা নৈতিকভাবে এটা দেওয়া উচিত, কর্তব্য আছে আমাদের প্রতি। আমি তো আগেই বলেছি, তাদের মেধা, শ্রম, ঘামের উপরে এই সমাজটা বিল্ড আপ হয়েছে। কাজে গোটা সমাজের সিটিজেন হিসেবে আমার দায়িত্ব তাদের উপর দায়িত্ব পালন করা। আমরা এটা করবো ইনশাআল্লাহ। তাদের চিকিৎসা, তাদের যত রকমের সাপোর্ট লাগে সেটা রাষ্ট্র দেখবে ইনশাআল্লাহ। এবং যদি কারো কোনো আয় রোজগারের ব্যবস্থা না থাকে, এমনও হয়, সেসব বিষয়গুলি রাষ্ট্র আর্দ্রজনের দেখে যেভাবে সেটা দেখবে ইনশাআল্লাহ। হাজারীবাগ এবং কামরাঙ্গীরচর এলাকার কিছু কিছু ওয়ার্ড বা কিছু কিছু জায়গা আছে যেগুলো একটু নিচু এলাকা। এই নিচু এলাকাতে প্রায় দেখা যায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হয়। আমরা সেটি শুধু হাজারীবাগ বা কামরাঙ্গীরচর বলবো না, ইনফ্যাক্ট এদিকে জিগাতলা থেকে শুরু করে এই জায়গাগুলোতে প্রায় এ ধরনের জলাবদ্ধতা তৈরি হয়। জলাবদ্ধতা নিরসনে আমরা সরকারকে প্রায়ই দেখি তারা ব্যর্থতার পরিচয় দেয়। ইনফ্যাক্ট যখন বর্ষার মৌসুম আসে তখন রাস্তা খোঁড়াখুঁড়ির একটা কাজ, এটা প্রায় প্রতি বছরই দেখা যায় যে বর্ষা আসছে আবার রাস্তা খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে। এই ভোগান্তি থেকে জনগণকে কিভাবে মুক্তি দেবেন? আসলে এই গত 40-45 বছরে এইটা দেখে আসছি, আপনার মতো আমিও। এটার জন্য সায়েন্টিফিক পরিকল্পনা দরকার। একটা শক্তিশালী মেরুদণ্ড সরকার এটা করতে পারে। আপনি দেখেন, আমাদের যেসব জায়গা দিয়ে রাস্তা ছিল না, অনেক রাস্তা কিন্তু রাস্তা হয়েছে। চলাচল নির্বিঘ্ন করার জন্য ড্রেন সিস্টেমকেও আধুনিকায়ন করতে হবে। ঢাকা শহরের কিঞ্চিত কদাচিৎ জায়গা ছাড়া হেভি শাওয়ার হইলে, রেইন হলে প্রায় জায়গা ডুবে যায়। এলিফ্যান্ট রোডে যে জায়গা দিয়ে আমরা কোমর পানি দিয়ে যেতে হয়, গ্রিন রোড কোমর পানি যেতে হয়, ভ্যান ডুবে যায় সেখানে। ধানমন্ডি 15 নম্বর থেকে ক্রস করলে এই পরবর্তী রায়ের বাজার হাই স্কুল এরিয়াগুলোর মধ্যে রিক্সা, ভ্যান ডুবে যায়।
আর বাকিটা আপনি যেটা উল্লেখ করলেন কানমাঙ্গির চর থেকে শুরু করে জিগাতলা, তো সুতরাং একটা বড় রকমের একটা পরিবর্তন দরকার এবং এটা পসিবল গভর্নমেন্টের কাছ থেকে যদি আমরা বিভিন্ন কত সাহায্য বিদেশ থেকে আনা হয়, এই ঋণের বোঝা কিন্তু জনগণকে দিতে হয়। তো জনগণের ডেভেলপমেন্টের জন্য, ইনফ্রাস্ট্রাকচারের ডেভেলপমেন্টে জনগণকে কমফোর্ট দেওয়ার জন্য যদি এ ধরনের কোনো রকমের এইড নেওয়ার প্রয়োজন হয়, সহযোগিতা সরকার নিবে। একবার যদি সলিউশন হয়ে যায় পার্মানেন্টলি, এটা তো আর কেউ সাফার করবে না। কাজে এইটা সরকারের প্রায়োরিটি তালিকা থাকা উচিত। আমরা বর্ষাকাল আসলে 3 থেকে 4 মাসে সাফার করি, আমি নিজেও সাফারার এই আপনার এই এলাকার বাসিন্দা হিসাবে। কাজে এগুলিকে সমাধান করতেই হবে ইনশাআল্লাহ। আপনি যেখানে নির্বাচন করছেন সেখানে অন্যান্য দলেরও বিভিন্ন ক্যান্ডিডেট আছেন। আমি যদি বলি যে আপনি ঠিক 3টা পয়েন্টের কথাই আমি একটু স্পেসিফিক জানতে চাই যে কোন 3টা পয়েন্টে আপনি অন্যান্য ক্যান্ডিডেটদের থেকে নিজেকে এগিয়ে রাখবেন? আমি কোনো প্রার্থীর নাম বলতে চাচ্ছি না, অনেকেই প্রার্থী আছেন। প্রার্থীতা প্রত্যাহার রাখ পর্যন্ত সবাই প্রার্থী, এদের সংখ্যা মনে হয় 7-8 জন। আচ্ছা, তো 1 নম্বর হচ্ছে জনগণের ভালোবাসা, জনগণ যে নির্যাতিত নিপীড়িত হয়েছে এইটার ক্ষেত্রে আমরা সিরিয়াস তাদের পক্ষে দাঁড়ানোর জন্যে। বিগত দিনে আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি, এটা জনগণ সাক্ষী, এলাকার সাক্ষী। আমি বারবার বলছি যে আমি এলাকার ছেলে, এখানে 40-50-45 বছর উপরে আমি এনে থাকি, ফলে এখানকার রাস্তাঘাট, জনগণের অভিপ্রায়, সমস্যার সাথে আমি পরিচিত। ফলে তাদের ইস্যুগুলিকে আমি অ্যাড্রেস করার চেষ্টা করছি বিভিন্ন সময় বিভিন্নভাবে যতটুকু সামর্থ্য ছিল। তৃতীয়ত, বিগত রেজিম যারাই ক্ষমতা শাসন করেছেন জনগণের প্রত্যাশা অনুযায়ী তারা কাজ করতে পারেননি। একটা তো হচ্ছে সাম লিমিটেশন ল্যাবস, গ্রস লিমিটেশন। জনগণ সাফার করেছে সিরিয়াসলি, তারা চাঁদাবাজি দেখেছে, টেন্ডারবাজি দেখছে এবং দুর্নীতি দেখছে। ফলে এই জনগণের আস্থাটা আর তাদের প্রতি নেই। এত হাই লেভেলের লোকদের ইনভলভমেন্ট পেয়েছে যে ফলে তারা হতাশ। এইবার তারা বিকল্প চিন্তা করছে। আমি মনে করি জামাত সেই বিকল্প সুযোগটা জনগণকে দিয়েছে এবং জামাতের দীর্ঘদিনের আদর্শের লড়াই এবং আপসীন ভূমিকা জনগণকে আশ্বস্ত করেছে। এটা দ্বিতীয় পয়েন্ট আমার। আর তৃতীয়ত হচ্ছে বিগত দিনের আন্দোলনে জামাত এত স্যাক্রিফাইস করেছে, এই জাতীয় স্যাক্রিফাইস অনেকেরই নাই। আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ নেতাদেরকে আমরা কোরবানি দিয়েছি। এখনও ছাত্র শিবিরের 7 জন ছেলে গুম হয়েছে, কোথায় আছে জানি না আমরা। এত বড় স্যাক্রিফাইস কারো নাই। জনগণ এটাকে মূল্যায়ন করবে, আমার দৃঢ় বিশ্বাস। আর আমার পেশাগত জীবনে আমি এলাকায় যেহেতু ছিলাম, আমাকে সবাই দেখেছে। কোনো রকমের কোনো অন্যায়ের সাথে, কোনো দুর্নীতির সাথে, কোনো চাঁদাবাজির সাথে আমাকে তারা সম্পৃক্ত পায়নি। এই বিবেচনা মনে করি জনগণ এটাকে বিবেচনায় রাখবেন। এইসব মিলিয়ে মোদ্দা কথায় জনগণ ইতিবাচক চিন্তা করবে, এটা আমার বিশ্বাস। ইতিমধ্যে যোগাযোগের মাধ্যমে তার রিফ্লেকশন আমি দেখতে পেয়েছি। আমি সর্বস্তরে দোকানদার, রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, বাড়ির মালিক, ভাড়াটিয়া, সর্বস্তরের জনগণের সাথে আমার যে যোগাযোগ হয়েছে, আমি সেই অভিব্যক্তিটা লক্ষ্য করেছি। আমি এই ক্ষেত্রে তাদের প্রতি রেসপেক্টফুল, শ্রদ্ধাশীল। তাদের রায়ের ব্যাপারে তারা ন্যায়ের পক্ষে রায় দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরাও সেটি চাই, তেমনটি কামনা করি। জনগণ সত্যের পক্ষে এবং ন্যায়ের পক্ষেই রায় দেবে। তাতে যিনি সত্য এবং ন্যায়কে ধারণ করেন, লালন করেন, তার বিজয়ী আমরা কামনা করি। আপনি চমৎকার করে আপনার নির্বাচনী আসন ঢাকা 10 নিয়ে আপনার যে পরিকল্পনা, আপনার যে ইশতেহার, সেটি আপনি ব্যাখ্যা করছিলেন। আপনি কিভাবে ঢাকা 10কে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চান, সেই আলোচনাগুলো করছিলেন। আপনাকে আমরা ধন্যবাদ জানাতে চাই। আপনি আমাদের জনতার ইশতেহারে সময় দিয়েছেন। আমরা আপনার জন্য শুভকামনা জানাই এবং আপনার জন্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যাতে আপনি নির্বাচিত হয়ে আসতে পারেন, যদি আপনি সত্যিই জনগণের পক্ষে কাজ করেন, জনগণের জন্য কাজ করেন, সে আশাবাদ আমরা ব্যক্ত করছি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা দর্শক শ্রোতা আপনার মাধ্যমে তাদেরকেও ধন্যবাদ। আমরা ধানমন্ডিবাসী হিসেবে, আমি তাদেরই একজন হিসেবে আমি উইশ করি যেন আল্লাহ রব্বুল আলামিন এই বিগত দিনের জুলুম থেকে, অত্যাচার থেকে, নির্যাতন থেকে,
সন্ত্রাস থেকে, চাঁদাবাজি থেকে জনগণ বাঁচতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যেন এমন একটা পরিবেশ আমাদের দান করেন, এই তৌফিক কামনা করি। এবং জনগণ যেন এরকম একটা সিদ্ধান্ত নিতে সাবলীলভাবে নিজের ভোট নিজে দিবে, এই পরিবেশটা যেন থাকে, এই প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন ঢাকা 10 আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী, চাকসুর সাবেক ভিপি অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, তিনি কিভাবে ঢাকা 10কে 10-এ 10 দিতে চান সেই পরিকল্পনা, সেই ইশতেহার তিনি আমাদের আজকের এপিসোডে বলেছেন। ঢাকা 10-এর যে সকল ভোটার, যে সকল নাগরিকবৃন্দ আমাদের আজকের এপিসোডটি শুনছেন, আশা করছি আপনি তার এই পরিকল্পনা এবং এই ইশতেহারে সন্তুষ্ট হয়েছেন এবং তার এই পরিকল্পনা বাস্তবায়নের একজন সারথি হবার মনস্থির করেছেন। আশা করছি আপনি এবং আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সবাই মিলেই ঢাকা 10কে 10-এ 10 দেবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।